আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। স্কুল অফ এক্সিলেন্সের আরো একটি আয়োজনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো এই ক্লাসে সেটা হচ্ছে বিইউপির জন্য, বিইউপির এফ এ ডাবল এস ইউনিটের জন্য। এই এফ এ ডাবল এস ইউনিটে ইউনিটে তোমাদের এখন মোটামুটি বলা চলে যে অনেকের ভর্তি হওয়ার ইচ্ছা হবে, কারণ যেহেতু বিইউপি অনেক পশ একটা এরিয়া এবং খরচও বর্তমানে বেশ খানিকটা কমিয়ে দিয়েছে। তো এটা তোমাদের অনেক অনেক আগ্রহ জন্মেছে এটা নিয়ে। তো আমরা আজকে এইটারই বিইউপি এফ এ ডাবল এস ইউনিটের দুই সেট প্রশ্ন দেখব, প্যাটার্ন দেখব, কিভাবে প্রশ্নগুলো আসে, কোথা থেকে আসে। আশা করি এই ক্লাসটা করার পর মোটামুটি একটু হলেও ধারণা পাওয়া যাবে যে আসলে প্রশ্নগুলো কোথা থেকে আসছে। চলো শুরু করি। প্রথমে আমরা সেট ওয়ান পড়বো, এরপরে হচ্ছে সেট টু। 40টা করে বিউপিতে কিন্তু প্রশ্ন থাকে এবং এফ এ ডাবল এস ইউনিটের সব প্রশ্নই মূলত মূলত ইংলিশের কথা বলছি। সেখানে কিন্তু বোর্ড বই বেসিস কিন্তু প্রশ্ন আসবে, অর্থাৎ বোর্ড বই থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। অল্প কয়েকটা গ্রামার থাকে, বাট বেশি থাকবে হচ্ছে বোর্ড বই থেকে। দেখো 1 নাম্বার, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ উইজার্ড? উইজার্ড মানে কি? উইজার্ড মানে হচ্ছে জাদুকর। উইজার্ড মানে হচ্ছে জাদুকর, এটা জেন্ডার থেকে আসছে, এটা লেখাই আছে সরাসরি। এটার মুখস্থ অংশ থেকে উইজার্ডের সরাসরি হচ্ছে ফেমিনিন জেন্ডার হচ্ছে উইচ। উইচ অর্থ হচ্ছে বাংলায় যেটাকে আমরা বলি ডাইনি, সেই ডাইনি হচ্ছে উইচ। এগুলো কিন্তু মুখস্থ অংশ। ভিক্সেন অর্থ হচ্ছে মেয়ে খ্যাকশিয়াল। ভিক্সেন অর্থ হচ্ছে মেয়ে খ্যাকশিয়াল। মেয়ে খ্যাকশিয়াল হচ্ছে ভিক্সেন। তারপরে 2 নাম্বার দেখো, হি কেম টু হোম টয়েস ইয়েস্টারডে। এটা আসছে হচ্ছে অ্যাডভার্ব থেকে। অ্যাডভার্ব থেকে সাধারণত দেখা যায় বিউপিতে অ্যাডভার্বের বিভিন্ন ক্লাসিফিকেশন থেকে প্রশ্ন আসে। যেমন এখানে বলছে টোয়াইস, এই টোয়াইস শব্দটা অ্যাডভার্বের কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে? আমরা জানি যখন বার বোঝানো হয়, যে একবার, দুইবার, তিনবার, এরকম বার বোঝানো হলে এই বারের ক্ষেত্রে এটা হয় হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে কতবার করলে। অ্যাডভার্ব অফ ম্যানার কোনটা? যেটা হাউ দিয়ে প্রশ্ন করা করা হয়, যে তুমি কিভাবে কাজটা করেছো, সাইলেন্টলি অর্থাৎ আমি ধীরে চুপচাপ কাজটা করেছি, নীরবে, এরকম। তারপরে ক্লিয়ারলি, এই ধরনের শব্দ হয় হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ টাইম হয় হচ্ছে হোয়েন দিয়ে, সাধারণত সময় বোঝালে সেটা অ্যাডভার্ব অফ টাইম। এবং অ্যাডভার্ব অফ প্লেস থাকবে হচ্ছে হোয়ার দিয়ে। এই তিনটা দিয়ে প্রশ্ন করলেই সাধারণত পেয়ে যাবে। আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে হচ্ছে হাউ মাচ বা হাউ ম্যানি এরকম প্রশ্ন করতে হয়। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। 3 নাম্বার দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা হচ্ছে প্রোনাউন থেকে আসছে। এটা হচ্ছে প্রোনাউনের নিয়ম। প্রোনাউনে এই নিয়মটা পেয়ে যাবা। আমরা জানি হচ্ছে প্রিপোজিশনের পরে আমাদের কি বসে? অবজেক্টিভ। প্রিপোজিশনের পরে আমাদের হচ্ছে অবজেক্টিভ ফর্মগুলো সাধারণত বসে। এখন দেখো, ইউ এর সাবজেক্ট এবং অবজেক্ট ফর্ম দুইটাই সেম, বাট আই এর ক্ষেত্রে আই এর অবজেক্টিভ ফর্ম কিন্তু মি হয়। তার কারণে এ এবং বি বাদ। সিতে দেখো, বি বিটুইন ইউ অ্যান্ড মি, এবং ডিতেও বিটুইন ইউ অ্যান্ড মি, দুইটার মধ্যে যে কোনো একটা হবে। পরের অংশ নিয়ে এবার কাজ করতে হবে, প্রথম অংশ ঠিক আছে। আই ডাউট দ্যাট হি উইল কাম। আই ডাউট দ্যাট হি উড কাম। এখন দেখো, সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুযায়ী অ্যান্সার হবে সি, ডি হবে না। কেন? কারণ যদি ডি হইতো তাহলে হইতো ডাউটেড। আই ডাউটেড দ্যাট হি উড কাম। অর্থাৎ সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুযায়ী যদি প্রথম অংশ পাস্ট হয় তাহলে উড হবে, আর যদি পাস্ট না হয়, প্রেজেন্ট হয়, তাহলে কি হবে? উইল হবে। এরপরে দেখো 4 নাম্বার, ইফ হি ড্যাশ অন লাই টেলিং লাইস নোবডি উইল বিলিভ আ ওয়ার্ড হি সেজ। অর্থাৎ মূল কথা, সে যদি মিথ্যা বলা চালিয়ে যায় তাহলে কেউ আর তাকে বিশ্বাস করবে না। এখন দেখো, হি গো অন, আমরা সাধারণত জানি গো অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া, বাট এখানে যেহেতু হি আছে তার কারণে গোস অন হচ্ছে। এই কন্টিনিউ শব্দের অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া, বাট কন্টিনিউ এর সাথে অন বসে না, সাধারণত বসে হচ্ছে গোর সাথে। গো অন মানে চালিয়ে যাও। এরপরে 5 নাম্বার দেখো, আচ্ছা এটা তাহলে ভার্ব থেকে এসেছে এই প্রশ্নটা, তাহলে ভার্ব থেকে আসবে। মূলত পার্টস অফ স্পিচ থেকে বেশি প্রশ্ন আসে। ইট ইজ আ মিস্ট্রি হোয়ার দে গো এভরিডে। তাই এটা আসছে, দেখো অপশন দেখলেই বুঝবা এটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লজের মধ্যে থেকে আসছে। আমি সিম্পলি ক্লজটা লিখে দিলাম এখানে। ইট ইজ আ মিস্ট্রি, এই ধরনের আইডেন্টিফিকেশন তোমরা পরীক্ষায় অনেক পাবা। যেমন বেশিরভাগ থাকে হচ্ছে নিউজ, দ্য নিউজ দ্যাট মেড মি স্যাড, এরকম থাকে, বা দ্য নিউজ দ্যাট হি ডায়েড, এই দুই ধরনের থাকে। তো এখানে দেখো, ইট ইজ আ মিস্ট্রি হোয়ার দে গো। এই 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 ধরনের ক্ষেত্রে আমরা কি করি, যে এই অংশটা নাউন, মিস্ট্রি শব্দটা নাউন, তারপরে যেহেতু একটা ক্লজ আছে আমরা সেটাকে সবসময় কি দিই? অ্যাডজেটিভ ক্লজ দিই।
বাট এই ক্ষেত্রে এটা কিন্তু ডিফারেন্ট। দেখো এখানে যে মিস্ট্রির কথা বলা হচ্ছে অর্থাৎ গোপন যে বিষয়টা, এই গোপন বিষয়টাই আসলে হচ্ছে যেটা হোয়ার দে গো, অর্থাৎ তারা আসলে কোথায় যায়, এইটাই হচ্ছে ওই মিস্ট্রিটা। তার কারণে এটা নাউন ক্লজ হয়, এটা অ্যাডজেক্টিভ ক্লাস হবে না, কারণ ক্লজ হবে না, কারণ এটা মডিফাই করছে না। দেখো যদি এরকম হইতো ইট ইজ আ মিস্ট্রি দ্যাট মেড মি কিউরিয়াস, যেটা আমাকে মানে কিউরিয়াস বানিয়েছে ওই বিষয় সম্পর্কে, তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ হইতো। কিন্তু এখানে যেহেতু মিস্ট্রি যেটা সেইটাই এখানে অপশনে চলে আসছে, তার কারণে এটা কিন্তু নাউন ক্লজ হচ্ছে। নিউজের ক্ষেত্রেও সেরকম, যদি হয় দিস ইজ দ্য নিউজ দ্যাট হি ডায়েড, তাহলে দ্য নিউজের পরে দ্যাট হি ডায়েড যদি থাকে তাইলে এইটা হবে হচ্ছে নাউন ক্লজ। আর দ্য নিউজের পরে যদি এরকম থাকে দ্য নিউজ দ্যাট মেড মি স্যাড, অর্থাৎ যে খবর যেটা আমাকে দুঃখিত করেছে, তাহলে দেখো প্রথমটাতে ছিল দ্য নিউজ দ্যাট হি ডায়েড, অর্থাৎ খবরটা কি, খবরটা হচ্ছে সে মারা গিয়েছে, তাহলে খবরটাই চলে আসছে কিন্তু, তার কারণে নাউন হলো। আর পরেরটাতে কি হলো, দ্য নিউজ দ্যাট মেড মি স্যাড, অর্থাৎ খবর চলে আসছে না, বলছে যে যে খবরটা আমাকে দুঃখিত করেছে। তো এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য কিন্তু বলে দিলাম, এটা কিন্তু মাঝে মাঝে আসে পরীক্ষায়। এরপরে দেখো 6 নম্বর, এটা বোর্ড বইয়ের প্রশ্ন, আমি ইএফটি লিখে দিলাম। ইএফটি অর্থাৎ ইংলিশ ফর টুডে বই তোমাদের, এটা সরাসরি হচ্ছে ফস্টার মানে হচ্ছে লালন করা, ফস্টার মানে হচ্ছে লালন করা, এডুকেশন ফস্টার্স ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রোভাইড আস এ সেট অফ অ্যাবিলিটিস। এরপরে দেখো 7 নম্বর, ও ফাদার অ্যান্ড মাদার ইফ বার্ডস আর নিপড অ্যান্ড ব্লোসমস ব্লোন অ্যাওয়ে, হোয়াট লিটারেরি টার্ম ডাজ দ্য ওয়ার্ড ইমপ্লাই। তাহলে এটা কি থেকে আসছে, লিটারেরি টার্ম থেকে এই প্রশ্নটা হচ্ছে এসেছে আমাদের এখানে। দেখো সিমিলি জিনিসটা কি, আমরা জানি সিমিলিতে হচ্ছে সরি অ্যাজ অথবা লাইক, অ্যাজ অথবা লাইক এই দুইটা শব্দ ইউজ করে হচ্ছে তুলনা করা হয়। হাইপার বলে কি হয়, অতিরঞ্জিত করা হয়, অর্থাৎ তোমার কাছে 10টা, কারো কাছে 10টা আছে, সে বললো 100টা বা 1000টা। সাধারণত বলা হয় যে আমি তোকে 100 বার ডাকলাম, একবারও শুনলি না, আসলে কিন্তু 100 বার ডাকেনি, এটা হাইপার বল। মেটাফোর হচ্ছে এই অ্যাজ এবং লাইক ইউজ না করে যদি কোনো কিছুর সাথে কোনো কিছুর তুলনা দাও তাহলে মেটাফোর হবে। আর অ্যালিটারেশন কি, অ্যালিটারেশন হচ্ছে শব্দের, অর্থাৎ 2-3টা ওয়ার্ড তুমি টানা লিখলা, তার মধ্যে যদি প্রথম ওয়ার্ডটা যদি সেম হয় বারবার, তাহলে সেটাকে আমরা বলি অ্যালিটারেশন। এখানেও উত্তর অ্যালিটারেশন, কারণ ব্লোসমসে বি এবং দেখো ব্লোনেও বি, অর্থাৎ বি বি আছে, তার কারণে অ্যালিটারেশন। এরপরে 8 দেখো, হোয়াট ডাজ প্লিজেন্ট্রিজ মিনস, তাহলে এইটা আসছে হচ্ছে বুকআপস থেকে, বোর্ড বইয়ে এই বুকআপসটা আছে। প্লিজেন্ট্রিজ বলতে বোঝানো হয় হচ্ছে সৌজন্য, সৌজন্য, ভদ্রতা, এই অর্থে আসে। এখানে দেখো হোস্টেলিটি অর্থ কি, হোস্টেলিটি অর্থ হচ্ছে শত্রুতা, সিভিয়ারিটি অর্থ সেরকম গুরুতর, ক্রিটিসিজম মানে সমালোচনা, সবাই জানো। একমাত্র এই কোর্টেসি শব্দ, অর্থাৎ আমরা যে বিভিন্ন রকমের পোস্ট করি বা ছবি, কারো কেউ যদি ছবি তুলে দেয় আমরা দেখি পিসি, অর্থাৎ ফটো কর্টেসি বা পিক কর্টেসি, অর্থাৎ এই পিকের জন্য আমি সুজনতা দেখাচ্ছি, সৌজন্য দেখাচ্ছি, এইটা অর্থ হচ্ছে সেই প্লিজেন্ট্রিস। প্লিজেন্ট্রিজ আর পিজেন্ট্রিজ, অর্থাৎ এলটা থাকে না, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওই পিজেন্ট অর্থ কিন্তু কৃষক বা কৃষি সম্পর্কিত, আর প্লিজেন্ট অর্থ হচ্ছে সৌজন্যতা বা ভদ্রতা। 9 নম্বর দেখো, হট ড্যাশ অন দ্য টেলিভিশন, তাইলে দেখো হোয়াট ইজ দ্য নিউজ, তারপরে হোয়াট আর দ্য নিউজ, হোয়াট ইজ নিউজ, আর নান, তাহলে এটা কোনটা হবে। সাবজেক্টের ক্ষেত্রে দেখো নিউজ কিন্তু সিঙ্গুলার, নিউজ কিন্তু প্লুরাল না, হোয়াট ইজ নিউজ অন দ্য টেলিভিশন হয় হয় না, নির্দিষ্ট করে বলে দিচ্ছে হোয়াট ইজ দ্য নিউজ অন দ্য টেলিভিশন। আমরা জানি প্রশ্ন করতে গেলে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেনের পরে একটা অক্সিলারি ভার্ব লাগে, এই অক্সিলারি ভার্ব আমাদের একটা তো লাগবেই, তাছাড়া কিন্তু প্রশ্ন হবে না। তো এখানে আমরা অক্সিলারি ভার্ব ইজ ধরলাম, কারণ আর হবে না। নিউজ কি, নিউজ আমরা নাউন পরে জেনেছি, সিঙ্গুলার, বি হচ্ছে না, এবং নির্দিষ্ট করেই বলে দিচ্ছে হোয়াট ইজ দ্য নিউজ অন দ্য টেলিভিশন, অর্থাৎ খবরে যখন জিজ্ঞেস করছে তখন একটা নির্দিষ্ট খবরের কথাই কিন্তু জিজ্ঞেস করছে, তার কারণে ইজ দ্য নিউজ হবে, শুধু ইজ নিউজ হবে না। এরপরে দেখো 10 নাম্বার, 10 নাম্বার আছে দেখো, দে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু টার্ন আওয়ার উইশ, আওয়ার থট অ্যান্ড আওয়ার পাওয়ার ড্যাশ ডিড। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্লাস ইএফটি, ইএফটি প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আমরা জানি টার্ন ইনটু হয়, অর্থাৎ কোনো কিছুকে কোনো কিছুতে রূপান্তর করা টার্ন ইনটু হয়।
এটা মূলত তোমাদের কবি ড্রিমস চ্যাপ্টার থেকে আসছে, যে লেখকরা কি করতে পারে, লেখকরা হচ্ছে আমাদের যে ইচ্ছা চিন্তা এবং পাওয়ারগুলো আছে তারা তাদের লেখনীর মাধ্যমে সেটাকে একটা রূপ দিতে পারে, এখানে সেই কথাটা বলছে। এরপরে দেখো 11 নাম্বার, আই অ্যাম আ কলেজ স্টুডেন্ট, ইন সোশ্যাল মিডিয়া আই হ্যাভ বিন ফেসিং ড্যাশ সিন্স ভেরি বিগিনিং। অর্থাৎ বলছে আমি একজন কলেজের স্টুডেন্ট যে অনেক দিন হলো কি ফেস করছি, অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় কোনো একটা সমস্যা ফেস করছে, সেটা দেখি। দেখো প্রথম বলছে সাম প্রবলেম, আমরা জানি সাম প্রবলেম হয় না, সাম প্রবলেমস হয়। এ ফিউ প্রবলেমস, ফিউ প্রবলেমস হয়, ফিউ প্রবলেম হয় না। মাচ প্রবলেমস হয় না, কারণ সমস্যা গণনা করা যায়, গণনা করার ক্ষেত্রে কি দিতে হয়, ম্যানি দিতে হয়। আর সাম জিনিসটা কার সাথে বসে, দুইটার সাথেই বসতে পারে, বাট এখানে সামের পরে এস নেই, তাই উত্তর হচ্ছে আমাদের বি, এ ফিউ প্রবলেমস, কিছু সমস্যা ফেস করছি। তাহলে এটা আসছে কোন জায়গা থেকে, এটা আসছে নাউন থেকে, কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের ওই অপশন থেকে। এরপরে দেখো উইথ অল অন স্মাইট, এটা ইএফটি, এটা ইএফটি প্লাস ইডিয়মস, ইএফটি প্লাস ইডিয়মস থেকে এই প্রশ্নটা এসেছে। এটা পাবা হচ্ছে ইডিয়মসেই পাওয়া যাবে, ইএফটিতেও পাওয়া যাবে। উইথ অল অন স্মাইট অর্থাৎ একজনের সকল শক্তি দ্বারা। তাইলে মাইট আমরা বলি আল্লাহ মহান, অর্থাৎ মাইটি আল্লাহর ক্ষেত্রে আমরা কি ইউজ করি, মাইটি শব্দ, অর্থাৎ যার অনেক শক্তি আছে। উইথ অল অনস মাইট, তাহলে একজন ব্যক্তির যত শক্তি আছে সেইটা দিয়ে কাজ করা, তাইলে কি হয়, উইথ ফুল স্ট্রেংথ, অর্থাৎ তোমার সকল শক্তি দিয়ে কাজ করা, উইথ অল অনস মাইট। এরপরে দেখো 13, দ্য আনস্ক্রোপুলাস সিন্ডিকেট আর রেসপন্সিবল ফর দ্য হাই প্রাইস অফ ডেইলি নিডফুল কমোডিটিস, দ্য ওয়ার্ড আনক্রোপুলাস মিনস। তাহলে এটা আসছে ভুক্যাবস থেকে, এটা হচ্ছে ভুক্যাবসের কোশ্চেন, ভুক্যাবসের কোশ্চেন। আনক্রোপুলাস অর্থ হচ্ছে সাধারণত ওই যে ব্যবসায়ীদের যে বিবেকহীন কাজ মূলত বোঝায় এটাকে, বিবেকহীন হঠকারী যে কাজটা, যা তার কারণে কি হচ্ছে, প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় কমোডিটিস অর্থাৎ দ্রব্যাদি তার দাম বেড়ে যাচ্ছে। তাহলে এই আনক্রোপুলাস শব্দটার অর্থ বা সিনোনিম কি, দেখো পারফেক্ট মানে কি, নিখুঁত। ইমপ্রুডেন্ট, ইমপ্রুডেন্ট অর্থ হচ্ছে বিবেকহীন, অবিচক্ষণ, এটা হচ্ছে এইটার উত্তর। আর সিরিয়াস মানে গুরুতর। তারপরে আছে হচ্ছে ক্রেডুলাস, ক্রেডুলাস অর্থ কি, ক্রেডুলাস অর্থ হচ্ছে এটার পুরাই বিপরীত, একটা হচ্ছে বিবেকহীন অবিচক্ষণ একজন ব্যক্তি যে খারাপ উদ্দেশ্যে সিন্ডিকেট তৈরি করছে। আর ক্রেডুলাস অর্থ বোঝায় হচ্ছে ইনোসেন্ট, ইনোসেন্ট হতে পারে বা ইনঅ্যাক্টিভ হতে পারে, যে ব্যক্তিটা ঘুমিয়ে আছে এরকম বোঝায়, অর্থাৎ যার কোনো দোষ নেই আর কি, ইমপ্রুডেন্ট হবে। 14 দেখো, এ নোভেল ইজ নট রিটেন ইন, তাহলে এটা আসছে লিটারেচার থেকে, এটা লিটারেচার থেকে আসছে, লিটারেচার পার্ট থেকে কিন্তু এক দুইটা করে প্রশ্ন থাকে কিন্তু প্রতি বছরই। এ নোভেল ইজ নট রিটেন ইন ড্যাশ, প্রোজ মানে কি, দেখো প্রোজ মানে গদ্য, লেটার ফর্ম, তোমরা পত্র উপন্যাসের কথা শুনেছো, পত্র উপন্যাস কিন্তু, তাহলে উপন্যাস কিন্তু পত্র ফর্মে লেখা থাকে, অর্থাৎ একজন একজন আরেকজনকে পত্র দিয়েছে, সে আর একজনকে পত্র দিয়েছে, এই পত্রগুলো একত্র করে একটা পত্র উপন্যাস বানানো যায়, তো নোবেল পত্র ফর্মে হতে পারে। তারপরে দেখো থার্ড পার্সন ন্যারেটিভ, নোবেল সাধারণত দুইটা পার্সপেক্টিভ থেকে হতে পারে, ফার্স্ট পার্সন আর হচ্ছে থার্ড পার্সন। শুধুমাত্র কোনটাতে হতে পারে না, এই রাইম, রাইমটা শুধু থাকে হচ্ছে কবিতাতে, রাইম কিসে থাকে, কবিতাতে থাকে, এইটাই অ্যান্সার। তুমি উপন্যাস কখনো কবিতার ফর্মে লিখতে পারবে না, সেটা মহাকাব্য হয়ে যাবে। 15 দেখো, দ্য গেস্ট হ্যাভ বিন ট্রিটেড ব্যাডলি, এটাও অ্যাডভার্ব থেকে প্রশ্ন আসছে। এখানে আমাদের জানতে চাওয়া হচ্ছে যে দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ ড্যাশ, এই তাহলে এই ব্যাডলিটা কি, ব্যাডলি কাকে মডিফাই করেছে, ব্যাডলি মডিফাই করেছে মূলত ভার্বকে, যে গেস্টদের কিভাবে ট্রিট করা হয়েছে, ট্রিটেড ব্যাডলি অর্থাৎ বাজেভাবে তাদের সাথে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ভার্বকে মডিফাই করলে কি হয়, অ্যাডভার্ব হয়। এরপরে দেখো 16 নাম্বার, 16 নাম্বার দেখো স্যাটায়ার ইজ এ ফর্ম, এটাও লিটারেচার থেকে প্রশ্ন আসছে, দেখো লিটারেচার থেকে এটা, স্যাটায়ার জিনিসটা কি, যেমন তোমরা মাইকেল মধুসূদন দত্তের শুনেছো বুড়ো শালিকের ঘাড়ের ওর কথা শুনেছো, ওটাও এক ধরনের স্যাটায়ার বা ব্যঙ্গধর্মী লেখা, যেই লেখায় কি করা হয়, এটা মুখস্থ অংশ, criticizes human follies and social evils using humor, irony and or ridicule। অর্থাৎ স্যাটায়ার এমন এক ধরনের লেখা যেখানে সমাজের কোনো একটা দোষ, অর্থাৎ সমাজের যে জিনিসটা সঠিক না সেই জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করছে,
বা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব যেটা আসলে পুরাই মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, এই ধরনের জিনিসকে লেখকরা কি করেন, ব্যঙ্গধর্মী লেখার মাধ্যমে এগুলোর উপহাস করেন এবং সঠিক কিভাবে হবে সেটার একটা দিক নির্দেশনা দিয়ে থাকেন, সেটাকে বলা হয় হচ্ছে স্যাটায়ার। 17 দেখো, দ্য ওয়ার্ড ভোকাবুলারি ইজ আ ড্যাশ নাউন, তাহলে এটা নাউন থেকে আসছে, এটা নাউনের প্রশ্ন। ভোকাবুলারি শব্দ অর্থ কি? ভোকাবুলারি শব্দের অর্থ হচ্ছে শব্দ ভান্ডার, শব্দ ভান্ডার। এখন দেখো এটা কাউন্টেবল না আনকাউন্টেবল, নাকি দুটাই, নাকি প্রপার? প্রপার হবে কখন? প্রপার হবে যদি কোনো একটা নির্দিষ্ট জিনিসের নাম বলে দেওয়া হয়। এখন ভোকাবুলারিতে কোনো নির্দিষ্ট নাম না। এখন এখানে যে দা, ওয়ার্ড, ইজ, এ, নাউন, এগুলো সবগুলোই একটা ভোকাবুলারির কিন্তু অংশ। অর্থাৎ তুমি শব্দ ভান্ডার গুনতে পারবা না, বাট ওয়ার্ড গুনতে পারবা। তার কারণে শব্দ ভান্ডার কি? শব্দ ভান্ডার হচ্ছে আনকাউন্টেবল, এটা গণনা করা যায় না। তাহলে গণনা কাউন্টেবল হবে কি তাইলে? এটার ওয়ার্ড, এটার কাউন্টেবল ফর্ম হচ্ছে ওয়ার্ড। তারপরে আসলে দেখো, হি ইজ ইনডাউড ড্যাশ ট্যালেন্ট, এটা হচ্ছে ইএফটি প্লাস হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমরা বোর্ড বইয়ে এই অংশটা পেয়ে যাবা। আমরা বাংলায় কি বলি, যে কোনো মানুষের যদি অনেক বেশি গুণ থাকে, একসাথে অনেক কাজ পারে, তাহলে আমরা তাকে কি বলি? গুণে গুণান্বিত, বহু গুণে গুণান্বিত। ওই ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে ইনডাউড উইথ। ইনডাউডের সাথে হচ্ছে উইথ হয়, অর্থাৎ আল্লাহ তাকে অনেক গুণ একসাথে অর্পিত করেছে, ইনডাউড উইথ ট্যালেন্টস। এরপরে দেখো 19 নাম্বার, তাহলে এটার অ্যান্সার উইথ। 19 দেখো, দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ ইজ রিটেন বাই, এটা সরাসরি ইএফটির প্রশ্ন। তাহলে ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ এই লেখাটা কে লিখেছে? এটা লিখেছে হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। তোমরা এটা বোর্ড বইয়ের একটা প্যাসেজ। বাংলাতে যেমন কোন প্যাসেজ কে লিখেছে, কোন কবিতা কে লিখেছে, এখানেও সেরকম আসে। এটা লিখেছে আর্নেস্ট হেমিংওয়ে। প্লিজ দেখো, মাই মাদার ওয়েন্ট টু শপ ওয়াইল ড্যাশ, তাহলে এইটা আসছে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব থেকে, রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন। তাইলে দেখো, হোয়াইলের পরে আমরা সাধারণত কি জানি? হোয়াইলের পরে সাধারণত যে টেন্সই হোক না কেন, একটা কন্টিনিউয়াস একটা ফর্ম হওয়ার সবসময় প্রবণতা থাকে, অর্থাৎ হোয়াইলের পরে কন্টিনিউয়াস হয়। এখন কথা হলো, কন্টিনিউয়াস নেই বিতে এবং সিতে, এতে আছে, ডিতে আছে, এখন কোনটা হবে? তাইলে আমাকে এবার যেতে হবে সিকোয়েন্স অফ টেন্সের নিয়মে, অর্থাৎ প্রথম অংশ কোন ফর্মে আছে? প্রথম অংশ আছে হচ্ছে আমাদের ভি2 ফর্মে, অর্থাৎ পাস্টে আছে। তার কারণে এটা হবে আই ওয়াজ স্লিপিং, আই অ্যাম স্লিপিং হবে না। অর্থাৎ আমার মা যখন আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার মা কোথায় গিয়েছিল? দোকানে গিয়েছিল। 21 দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ইলাবোরেশন অফ এইচআইভি, এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন মনে হতে হতে পারে, বাট এটা কিন্তু তোমাদের ইএফটি তেও আছে। তার কারণে ইএফটি থেকেই এই অ্যাব্রিভিয়েশনটা নেওয়া হয়েছে। দেখো, প্রথমটাতে আছে হিউম্যান ইফিসিয়েন্সি ভাইরাস, ইফিসিয়েন্সির কারণে এটা ভুল। এরপরে দেখা আছে হিউমেন, হিউম্যান অর্থ মানবিক, নট মানুষ, হিউম্যান অর্থ মানবিক, তার কারণে এটা ভুল। ডিতে দেখো হিউম্যান ইমিউনো ভাইরাস, ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস মূলত, তার কারণে অ্যান্সার আমাদের সি, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। 22 দেখো, উইলিয়াম ব্লেক ইজ আ ড্যাশ পোয়েট, তাহলে এটা মূলত আসছে হচ্ছে ওই পোয়েট থেকে। পোয়েট নিয়ে একটা পার্ট আছে তোমাদের, যে কোন পোয়েট কোন দেশের, তারপরে তার কোনটা লেখা, কোন কবিতা লিখেছেন, এরকম একটা পার্ট, অর্থাৎ পোয়েটদের নিয়ে একটু পড়তে হয়, ওই অংশের পড়া এটা। এটা বোর্ড বই থেকে আসছে ইএফটি। ইএফটির প্যাসেজ এটা। উইলিয়াম ব্লেক হচ্ছেন একজন আমেরিকান, সরি, ইংলিশ পোয়েট একজন, অর্থাৎ ব্রিটিশ। 23 দেখো, এভরিবডি হেটস এ লায়ার, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের প্রশ্ন। ট্যাগ কোশ্চেনের প্রশ্ন, আমরা জানি এভরিবডি থাকলে ট্যাগ কোশ্চেনে কি হয়? ট্যাগ কোশ্চেনে হয় হচ্ছে দেই। আর যেহেতু এটা প্রেজেন্ট মূলত হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্মে আছে, তার মানে আমাদের এখানে একটা নট দিতে হবে। যদি স্কার্সলি, হার্ডলি, সেলডম থাকতো তাহলে নট না দিলেও চলতো, বাট এখন আমাদের কি দিতে হবে? ডোন্ট দেই দিতে হবে। কারণ ডাজ হবে না, কারণ এভরিবডির সাথে দেই বসে, আর দেই কখনো ডাজ গ্রহণ করবে না, কারণ দেই হচ্ছে প্লুরাল। এরপরে দেখো, ক্যান হি হতে পারে না, কারণ এখানে ক্যান ভার্বটা ছিলই না। 24 দেখো, হুইচ রাইটার ওয়াজ এ প্রফেসর অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, এটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন, তোমরা সাধারণত পারার কথা না। এখন দেখো, এখানে শুধুমাত্র একজন ব্যক্তি ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, মানে ইনি কিন্তু ফিমেল, এজি স্টক একজন ফিমেল কিন্তু ইনি। উনি হচ্ছে 1947 থেকে 52 এবং পরবর্তীতে যুদ্ধের পরে 1972 সালের দিকে টিচার ছিলেন, প্রফেসর ছিলেন ঢাকা ইউনিভার্সিটির।
ওনার লেখা তোমরা পেয়ে যাবে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মধ্যে, একদম প্রথমেই লেখা আছেন এজি স্টকের কথা, যিনি যে খোরশেদ নামক একজন লোকের প্রত্যন্ত গ্রামে ট্রাভেল করেছিলেন, ভিজিট করেছিলেন, সেই কথাটা এই বইয়ের এই প্যাসেজটাতে আছে। তারপর দেখো 25 নাম্বার, তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু পরীক্ষায় কবে দিয়ে দেয় বলা যায় না। 25 দেখো, হোয়াট ডাজ পন্টন, পন্টন জিনিসটা কি? এটা ইএফটি থেকে আসা প্রশ্ন। এর আগের বার এই সেম জায়গা থেকে একটা প্রশ্ন এসেছিল, বাট এসেছিল যে সান কার্লোস জিনিসটা কি। এবার আমরা মোটামুটি সেখান থেকেই নিয়েছি এটা, যে পন্টন জিনিসটা কি। পন্টন হলো এক ধরনের ব্রিজ, ল্যান্ডিং ব্রিজ অর ডক, যেটা মূলত কাঠ দিয়ে তৈরি আর কি, সেটাকে বলা হয় হচ্ছে পন্টন। 26 দেখো, কমোডো ন্যাশনাল পার্ক ইজ ইন ড্যাশ, এটাও তোমাদের ইএফটির প্রশ্ন। কমোডো ন্যাশনাল ন্যাশনাল পার্ক নিয়ে তোমরা পড়েছো হচ্ছে ইকো ট্যুরিজমের মধ্যে, সেখানে আমরা পড়েছি যে ইন্দোনেশিয়ায় এই কমোডো ন্যাশনাল পার্কে কি করা যায়, ইকো ট্যুরিজমের সুযোগ থাকে। দ্য স্ট্রিট উড বি ওয়েট ইফ ইট ড্যাশ, এটা কোন জায়গা থেকে? এটা হচ্ছে কন্ডিশনালের নিয়ম থেকে। তাহলে দেখো আমরা সাধারণত জানি ইফ অংশটা প্রথমে থাকে, উড আর এই অংশটা পরে থাকে, এখানে আগে দিয়ে দিয়েছে, তাহলে আমাদের পরের অংশ দেখে এবার প্রথম অংশ আইডেন্টিফাই করতে হবে। এখানে দেওয়া আছে উড, উড প্লাস ভিওন, উড প্লাস ভিওন থাকে কোন ফর্মে? সেকেন্ড কন্ডিশনালে, অর্থাৎ প্রথম অংশ কি হবে তাহলে আমাদের পাস্টে হবে। প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে উড প্লাস ভিওন হয়। এখানে দেখো পাস্ট ইনডিফিনিট আছে শুধুমাত্র বিতে, এতেও নেই, সিতেও নেই, ডিতেও নেই। এরপর দেখো 28, ড্রিমার্স আর ড্রিমস আর ডিসগাইজড ফুলফিলমেন্ট অফ রিপ্রেসড উইশেস, এটাও বোর্ড বই থেকে আসা সরাসরি একটা প্রশ্ন, বোর্ড বইয়ের সরাসরি প্রশ্ন। এটাতে মোটামুটি ধরো গ্রামার খুব একটা লাগে না, সরাসরি বোর্ড বই যারা ভালো করে পড়েছো তারাই মোটামুটি বুঝতে পারবা। তাছাড়া এরকম বোর্ড বই না পড়লে এটাও হয়, থটসও হয়, যে মনের মধ্যে চিন্তা গোপন করে রাখা, চাহিদা গোপন করে রাখা, এরকম হতেই পারে, বাট এক্স্যাক্ট অর্থ হচ্ছে উইশেস, আমাদের ইচ্ছাগুলো। 29 দেখো, ইকোট্যুরিজম ইজ এ বুমিং বিজনেস দ্যাট ম্যানি ট্যুর অপারেটর সাইট অ্যাজ বিং হেল্পফুল ফর নেচার, দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ ড্যাশ। তাহলে এটা আসছে হচ্ছে পার্টস আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে, এটা হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে এই প্রশ্নটা আসছে, যে আন্ডারলাইন ওয়ার্ডটা আসলে কোনটা। দেখো সাইট অর্থ কি, ইকোট্যুরিজম ইজ এ বুমিং বিজনেস দ্যাট ম্যানি ট্যুর অপারেটর, এইখানে একটা আছে আমাদের ভার্ব, ফাইনাইট ভার্ব। এরপরে দেখো আমাদের একটা কানেক্টর আছে, এবং কানেক্টর থাকলে আমরা সাধারণত জানি যে আর একটা ভার্ব থাকার কথা, দ্যাট ম্যানি ট্যুর অপারেটর সাইট অ্যাজ বিং হেল্পফুল ফর নেচার। পরের অংশ কিন্তু এই সাইট ছাড়া আর কোথাও ভার্ব নেই, তার কারণে এটা সহজেই বোঝা যাচ্ছে এই সাইট অর্থ ভার্ব। সাইট অর্থ কি? সাইট অর্থ উল্লেখ করা, অর্থাৎ তারা উল্লেখ করেছে যে ইকোট্যুরিজমটা হচ্ছে পরিবেশের জন্য ভালো, ট্যুর অপারেটররা এই কথাটা বলেছে। ফাতেমা অ্যাজ ওয়েল অ্যাজ জুমা ড্যাশ হ্যাপি, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, সাবজেক্ট ভার্ব এগ্রি থেকে। আমরা অ্যাজ ওয়েল অ্যাজ এর নিয়ম পড়েছি, যে অ্যাজ ওয়েল অ্যাজ যদি দুইটা ব্যক্তি বা বস্তুকে অ্যাড করে তাহলে সাবজেক্ট হয় আমাদের সিঙ্গুলার, প্লুরাল হওয়ার কোনো সুযোগ নেই। ফাতেমা অ্যাজ ওয়েল অ্যাজ জুমা ড্যাশ হ্যাপি ইজ হ্যাপি, অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব। 31 দেখো, হু রোট পোয়েম এ মাইনর বার্ড, এটা হচ্ছে ইএফটির প্রশ্ন। এই মাইনর বার্ড কবিতা কে লিখেছে? রবার্ট ফ্রোস্ট। মনে রাখবে কিভাবে এটা? ফ্রোস্ট শব্দটা অনেকটা দেখতে ফরেস্টের মতো, আর ফরেস্টে কি থাকে? পশু পাখি থাকে। তো এটা দিয়ে মনে রাখতে পারো যে বার্ড ফরেস্টে থাকে, তার কারণে এই মাইনর বার্ড কবিতাটি কে লিখেছে? রবার্ট ফ্রোস্ট লিখেছে। 32 দেখো, ফুল রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার ড্যাশ স্ট্রেট, এটা একই সাথে হচ্ছে প্রবাদ, প্রভার্ব, প্রভার্ব থেকেও হতে পারে বা প্রিপজিশন থেকেও হতে পারে, যদিও এটা প্রভাবেই বেশি যায়। কারণ আমরা জানি ওই যে বাংলায় আমরা বলি যে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, তো ওইটারই প্রভাব ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড। তো এটা মুখস্থ না থাকলে আসলে প্রিপজিশন দিয়ে মেলানো একটু কঠিন হয়, তো এটা প্রভাবের মধ্যেই রাখো, তবে প্রিপজিশনটা কিন্তু গুরুত্বপূর্ণ অনেক। 33 দেখো, দ্য ওয়ার্ড ভিসিয়াস, এটাও ভুক্যাবস, তবে হচ্ছে বোর্ড বই থেকে নেওয়া। ভিসিয়াস অর্থ কি? ভিসিয়াস অর্থ হচ্ছে বিদ্বেষপূর্ণ, বিদ্বেষপূর্ণ অর্থাৎ যেখানে কোনো মিল তাল নেই, সেটা অর্থ কি? ক্রুয়েল অ্যান্ড ভায়োলেন্ট, এটা হচ্ছে ভিসিয়াস। কাইন্ডও না, হেল্পফুলও না, উইক না, টিমিড না,
হনেস্টও না, ফেয়ারও না, ক্রুয়েল এবং ভায়োলেন্ট অর্থাৎ নিষ্ঠুর এবং নৃশংস, সেইটাকে বলা হয় হচ্ছে ভিসিয়াস। হুইচ ইজ টেক অ্যাওয়ে ফুড, এটাও তোমাদের অনেকের কাছে অপরিচিত, বাট তোমরা লাইফস্টাইল চ্যাপ্টারে একটা দেখবা, প্রথমে একটা বক্স গোল গোল কয়েকটা করে ওয়ার্ড লেখা আছে, টেক অ্যাওয়ে ফুড, রেস্টুরেন্টের ফুড বা হোমমেড ফুড, বিভিন্ন জিনিস লেখা আছে। ওই জায়গায় লেখা আছে টেক অ্যাওয়ে ফুড। এই টেক অ্যাওয়ে ফুড টার্মটাতে ওখান থেকে নেওয়া। টেক অ্যাওয়ে ফুড হচ্ছে এমন একটা খাবার যেটা যে জায়গায় রান্না করা হলো ওই জায়গায় খাওয়া হয় না, অন্য কোনো জায়গায় তোমাকে নিয়ে গিয়ে খেতে হয়, এরকম একটা খাবারকে আমরা বলি টেক অ্যাওয়ে ফুড। এটা হচ্ছে ফুড ব্রথ টু ইট সামহোয়ার ইলস, অর্থাৎ অন্য জায়গায় নিয়ে যে যে খাবারটা খাওয়া হয় সেটাকে বলা হয় হচ্ছে টেক অ্যাওয়ে ফুড। 35 দেখো, এ পারসন হু এক্সপ্রেসেস অ্যান আনফেভারেবল ওপিনিয়ন অফ সামথিং ইজ কল্ড, তাহলে এটা কি থেকে আসছে? সাবস্টিটিউশন থেকে আসছে, অনার সাবস্টিটিউশন থেকে। তাহলে বলা হচ্ছে যে ব্যক্তি কোনো একটা মতের বিপরীতে কোনো একটা কথা তুলে ধরে সেই ব্যক্তিটা আসলে কি, বা সমালোচনা করে সেই ব্যক্তিটা আসলে কি? সেই ব্যক্তিটা হচ্ছে এক কথায় তাকে বলে ক্রিটিক অর্থাৎ সমালোচক। অপোনেন্ট অনেকের মনে হতে পারে, বাট অপোনেন্ট বলতে এমন একজনকে বোঝায় সে হচ্ছে প্রতিদ্বন্দ্বী। অপোনেন্ট মানে প্রতিদ্বন্দ্বী অর্থাৎ যে প্রতিদ্বন্দ্বিতা করে, বাট ক্রিটিক হচ্ছে এমন ব্যক্তি যে সমালোচনা করে। এরপরে দেখো রোবেন আইল্যান্ড জিনিসটা কি? রোবেন আইল্যান্ড ইজ আ ড্যাশ, এটা একটা হচ্ছে পেনাল কলোনি, অর্থাৎ যেখানে তোমরা জানো নেলসন যে নেলসন ম্যান্ডেলা যে ছিলেন ওনাকে কিন্তু এই রোবেন আইল্যান্ডে কিন্তু বন্দি করে রাখা হয়েছিল। 27 দেখো, হি ডেভোটস মাচ অফ হিজ টাইম ড্যাশ রিডিং, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোশ্চেন এটা। ডেভোটস, আমরা জানি ডেভোটস এর পরে কি হয়? ডেভোটস এর পর টু হয়, অর্থাৎ কোনো কিছুকে নিজেকে নিয়োগ করা, নিয়োগ করা, আত্মনিয়োগ করা, সেটাকে আমরা বলি হচ্ছে ডেভোটেড টু, অর্থাৎ আত্মনিয়োগ করা কোনো কিছুতে। এরপর আসছে স্পেলিং, যদিও এটা বোর্ড বই থেকে পিক করা, বাট এটা স্পেলিং এর অপশন, স্পেলিং থেকে এসেছে। দেখো কমিশনার, কমিশনার শব্দটার স্পেলিং আমাদের দরকার। মনে রাখবে কিভাবে? মনে রাখবে এইভাবে, কম মিশন, কমিশন এর। এখন এই অপশন অনুযায়ী দেখো কোনটা ঠিক আছে। কম মিশন, এখানে দেখো মিশনের এস একটা তার কারণে এটা ভুল। কমিশন, এখানে এম একটা তার কারণে ভুল। এখানে দেখো দুইটাই কমিশনে এখানে দুইটাই দিয়ে দিছে, বাট এই জায়গায় হচ্ছে এটা দেওয়ার কারণে এইটা ভুল, হচ্ছে অ্যান্সার এ, কমিশনার। কম মিশন এর, কমিশনার, এরকম ভাবে মনে রাখবে। 39 দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ সিনোনিম অফ ইমপ্রুডেন্স, তাহলে নট আ সিনোনিম বলছে, কিন্তু তোমরা অনেকেই এটা পড়তে ভুল করো, নট খেয়াল রাখো না। তো ইমপ্রুডেন্সের আমাদের অ্যান্টোনিম চেয়েছে, আমাদের এখন সিনোনিম দিলে হবে না। নট আ সিনোনিম মানে হচ্ছে অ্যান্টোনিম। তাহলে ইমপ্রুডেন্স মানে কি? ইমপ্রুডেন্স মানে হচ্ছে অদূরদর্শিতা, অদূরদর্শিতা অর্থাৎ অবিচক্ষণতা, যে ব্যক্তির জ্ঞান কম সেটাকে বলা হচ্ছে এখানে। এখন দেখো এখানে একটা মাত্র শব্দ আছে যেটা জ্ঞানের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে উইজডম বা প্রজ্ঞা, অর্থাৎ বিপরীত যেহেতু চেয়েছে। ফুল হার্ডিনেস মানে বোকার মতো কাজ, কেয়ারলেসনেস মানে হচ্ছে কোনো কিছুর প্রতি যত্নবান না হওয়া, রাশনেস অর্থ মোটামুটি সেমই আসে, অর্থাৎ একমাত্র এই উইজডম শব্দটা হচ্ছে আমাদের বিপরীত শব্দ ইমপ্রুডেন্সের। 40 দেখো, এবং লাস্ট কোশ্চেন এটা এই প্রথম সেটের, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। প্রথম অপশন দেখো, হাউ ডিড, আচ্ছা এটা সিনোনিম ভোক্যাবস থেকে আসছে, এটা এটা ভোক্যাবস এর প্রশ্ন, আগেরটা স্পেলিং ওখানে লেখাই আছে। তারপর এটা দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হাউ ডিড দ্য মেশিন চেঞ্জ পিপল অ্যাটিটিউড, এইটা আসলে কোনটা সঠিক আমাদের সেটা দেখতে হবে। দেখো ডি থেকে শুরু করি, হাউ ডিড দ্য মেশিন চেঞ্জ পিপল অ্যাটিটিউড, পিপল অ্যাটিটিউড হয় না, পিপলস অ্যাটিটিউড হয়, আমরা জানি এরকম কারো অ্যাটিটিউড, তাহলে পিপলস অ্যাটিটিউড হবে। কারো একজন বাবা, হিস, ধরলাম সুমাইয়ার বাবা, তাহলে সুমাইয়াস ফাদার, অর্থাৎ এই অ্যাপোস্ট্রোফি এসটা দিতে হয়, অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ বানানোর জন্য, এখানে নেই তার কারণে ভুল। সি দেখো, হাউ ডিড দ্য মেশিন চেঞ্জ পিপলস অ্যাটিটিউড, এই পিপলস এর পরেও একটা কি দিতে হবে? অ্যাপোস্ট্রোফি দিতে হবে, এস না দিলেও চলবে কারণ এটাতে অলরেডি একটা এস আছে, প্লুরাল, এখানে সেটাও নেই তার কারণে ভুল। বি দেখো, হাউ ডিড দ্য মেশিন চেঞ্জেস, আমরা অলরেডি এখানে একটা ডিড দিয়েছি, ডিড দিলে একদম বেস ফর্ম বসাতে হয়, তাইলে এটাও ভুল, অ্যান্সার হচ্ছে আমাদের এ।
এরপরে চলে যাব আমরা হচ্ছে পরের সেটে, অর্থাৎ সেট দুয়ে। সেট দুয়ে দেখো, সেট দুয়েও সেম আমরা 40টা প্রশ্ন দেখব। দেখো 1 নম্বর প্রশ্ন, অল দ্য লিটারেট পিপল অফ দ্য আর্থ নোজ দ্যাট দ্য গ্যাজেলস পাওয়ার ড্যাশ ইন লং লং লেগস। এটা এই জিনিসটা বইয়ে আছে ইএফটি, যে এই গ্যাজেল নামে যে প্রাণীটা, এটার যে পায়ে যে শক্তি, এটা মূলত নিহিত থাকে কোন জায়গায়? এই প্রাণীটার হচ্ছে পায়ে নিহিত থাকে। এটার অর্থ লায়েস। লায়েস মানে কি? নিহিত থাকা। লায়েস অর্থ হচ্ছে নিহিত থাকা। আর বাকিগুলো নাই, এগুলো হবে না। এইটার অর্থ জানা দরকার। এইটার অর্থ হচ্ছে ডিম পাড়া। লে মানে হচ্ছে ডিম পাড়া। ডিম পাড়া অর্থে লে হয়। আর লায়েস অর্থ হচ্ছে নিহিত থাকা। অর্থাৎ বলা হচ্ছে যে গ্যাজেলের যে শক্তি, এই প্রাণীটার যে শক্তি, তার শক্তিটা নিহিত থাকে কোন জায়গায়? পায়ে। লাইস ইন ইটস স্ট্রং লেগস। দুই দেখো, ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা অ্যান্ড ফন্ডলি কল্ড হিম মাদিবা, দ্য ক্লান নেম বাই হুইচ হি ওয়াজ নোন। এটা বোর্ড বইয়ে তোমরা পড়েছো, এটা ইএফটিরই প্রশ্ন। দেখো পরের অংশ কি বলছে, পিপল ড্যাশ হিউম্যানিটি কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি। তাই পিপল লাউডেড হিম অফ হিউম্যানিটি অ্যাডোর্ড হিজ, লাউডেড হিজ, অ্যাডোর্ড হিম ফর। কোনটা হবে তাইলে? এটা অ্যাডোর্ড মানে কি? ভালোবেসে কোনো কিছু ডাকা, যেমন উপরেও ছিল আমরা পেয়েছি যে ফন্ডলি কল্ড হিম, এই ফন্ডলি অর্থই হচ্ছে অ্যাডোর্ড, অর্থাৎ কাউকে ভালোবাসা, আদর করা। বাট এইখানে হবে হচ্ছে লর্ডেড, কারণ এটা বোর্ড বই থেকে সরাসরি আসা প্রশ্ন, আমাদের চেঞ্জ করার কোনো সুযোগ নেই। লর্ডেড মানে কি? লর্ডেড মানে হচ্ছে প্রশংসা করা। লর্ডেড মানে হচ্ছে প্রশংসা, প্রশংসা করা। কারো প্রশংসা করার ক্ষেত্রে ইউজ হয় হচ্ছে লাউডেড। তাহলে পিপল লাউডেড হিজ হিউম্যানিটি কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি। 3 নাম্বার দেখো, সিলেক্ট দ্য উড অন আউট। এটা তোমাদের অনেকেরই সমস্যা হওয়ার কথা, কারণ এটাতে আসলে সেইভাবে বোঝা যাচ্ছে না। তো অনেকে সরাসরি কন্ট্রোল দেখে কন্ট্রোল হয়তো দিয়ে দিয়েছো যে এটা ভার্ব, তার কারণে বাকিগুলো তো নাউনের মতো মনে হয়। উত্তরটা সঠিক হলেও তোমাদের হয়তো জানার একটু গ্যাপ থাকতে পারে। এখানে দেখো, তোমরা হোমোনিম অর্থ শুনেছ হয়তো, যে দুইটা করে অর্থ থাকে, এখানে প্রায় কিছুটা সেম। দেখো ম্যাচ শব্দটা, ম্যাচ শব্দটা দুইটা অর্থ হতে পারে। কোনো কিছুকে মিল করা, অর্থাৎ ভার্ব যেতে পারে, আবার নাউনে যেতে পারে। কোনো কিছুতে মিল করানো ম্যাচ, আবার ম্যাচ নাউন যায় কিভাবে? আমরা যে খেলা দেখি, ফুটবল, ব্যাট বল বা বিভিন্ন রকমের ক্রিকেট, যেটাই হোক না কেন, সেইটাতে কি দেখি? ম্যাচ অর্থ কি? ওটাতে হচ্ছে আমরা নাউন ধরি, কারণ ওটা হচ্ছে খেলা বোঝায়। এরপরে দেখো ব্যাংক। ব্যাংক অর্থ নদীর তীর হতে পারে, টাকা জমা রাখা হতে পারে। দুইটা করে অর্থ আসছে কিন্তু। বুক অর্থ কি? বুক অর্থ হচ্ছে কোনো কিছু বুক করা, বরাদ্দ করে রাখা। সেটাতে ভার্ব হতে পারে, আবার বুক মানে বই, নাউন হতে পারে। একমাত্র কন্ট্রোল শব্দটাই একই মাত্র একটাই অর্থ দিচ্ছে, এটা কোনো নাউনে যাচ্ছে না, অর্থাৎ এটা রূপই একটা। তার কারণে কন্ট্রোলটা হচ্ছে অ্যান্সার। উড অন আউট মানে হচ্ছে কোনটা আলাদা। তাহলে 4 দেখো, এডুকেশন ইজ বিলিভড রিলিজেস আওয়ার পোটেনশিয়াল অ্যান্ড আওয়ার ড্যাশ ইএফটি। এটা ইএফটি থেকে আসা প্রশ্ন, কারণ বিইউপি এফ এ ডাবল এস ইউনিটটা পুরাই ইএফটি বেস আসলে প্রশ্ন হয়। অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেংথ হবে এটা, আর কোনোটাই হবে না। এটা বোর্ড বই থেকে আসা প্রশ্ন সরাসরি। বোর্ড বই থেকে প্রশ্ন লাইন তুলে কিন্তু গ্যাপ দিয়ে দিবে, তার কারণে বোর্ড বই যার বারবার রিডিং নাই, তার ক্ষেত্রে পারা একটু কষ্ট। দ্য স্কাই হ্যাজ টট মি টু বি ড্যাশ, এটাও ইএফটির প্রশ্ন। দ্য ওয়াইন্ড হ্যাজ গিভেন মি দ্য মটো টু বি ড্যাশ। এটা একটা কবিতা আছে, বাংলায় যে কবিতার একটা ট্রান্সলেশন এই বইয়ের মধ্যে দেওয়া আছে। আমরা বাংলায় এই কবিতাটা পড়েছি যে আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাইরে, কর্মী হওয়ার শিক্ষা আমি কার কাছে পাই? কর্মী হওয়ার শিক্ষা আমি বায়ুর কাছে পাই রে। তো এই কবিতারই ইংলিশ ট্রান্সলেশন শুধু বইয়ে দেওয়া আছে, ওখান থেকেই প্রশ্ন আসছে যে আকাশ আমাকে কি শিখায়? উদার হতে। আর বায়ু শেখায় আমাকে কর্মী হতে বা কর্মঠ হতে, ইন্ডাস্ট্রিয়াস হতে। অ্যান্সার সি, লিবারাল এবং ইন্ডাস্ট্রিয়াস। 6 দেখো, শি কেম টু নো অ্যাবাউট দ্য অ্যাট্রোসিটিস দ্য রোহিঙ্গা রিফিউজি হ্যাড ফেসড ইন দেয়ার ভিলেজেস ইন আরাকান, হেয়ার অ্যাট্রোসিটিস ক্যান বি বেস্ট রিপ্লেসড বাই। এটাও ইএফটি, এবং ইএফটিরই একটা বুকআপ। তোমরা অ্যাঞ্জেলিনা জোলির একটা কাহিনী শুনেছো, যিনি আহ, একজন অ্যাক্ট্রেস ছিলেন, উনি রোহিঙ্গা ক্যাম্প ভিজিট করতে আসছিলেন। তো ওই জায়গায় এই লাইনটা পাওয়া যায়। অ্যাট্রোসিটিস অর্থ কি? অ্যাট্রোসিটিস অর্থ হচ্ছে নৃশংসতা। অ্যাট্রোসিটির অর্থ হচ্ছে নৃশংসতা।
নৃশংসতাকে বলা হয় হচ্ছে অ্যাট্রোসিটিস। এইখানে অনেকের এই দুইটার মধ্যে হয়তো অলরেডি প্যাচ লেগে গেছে যে বেস্টালিটি, এটা অর্থ নৃশংসতা। অপারেশন শব্দটা সরাসরি নৃশংসতা না হলেও নিপীড়ন হয়। নিপীড়ন অর্থাৎ কাউকে পীড়ন করা, মারা, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ অ্যাট্রোসিটিস, কাইন্ড অফ, বাট একদম সরাসরি যে স্পেসিফিক বলো সেটা হয় হচ্ছে বেস্টালিটি, এটা হবে। আর যদি পরীক্ষার হলে কোনোদিন দেখো যে একদম সেম দুইটা ওয়ার্ড চলে আসছে, দুইটাই অ্যান্সার হয়, তো সেই ক্ষেত্রে চেষ্টা করবা প্রথমটা পিক করার, অর্থাৎ একদম শুরুতে যেটা সঠিক থাকবে ওইটা নেওয়ার চেষ্টা করবে। এরপরে 7 দেখো, সাম অফ হিজ কম্পেনিয়ন্স ড্যাশ অল দ্য টাইম দ্যাট আদার পিপল ড্যাশ মোর অপরচুনিটিস দেন উই ডু। এটাও ইএফটির প্রশ্ন, বাট এটা গ্রামার দিয়ে সলভ করা যায়। দেখো, সাম অফ ইউর হিজ কম্পেনিয়ন্স, তাহলে এরপরে যে ভার্বটা হবে কি হবে, প্লুরাল, এই সাবজেক্টটাকে ফলো করবে। তাহলে কমপ্লেইন্স তো হবেই না কারণ প্লুরাল আছে, কমপ্লেইনিং হবে না কারণ আমাদের প্রথম অংশে কি লাগবে, দ্যাট। দেখো একটা কানেক্টর আছে, আমাদের কানেক্টর থাকলে আমরা সাধারণত কি জানি যে অবশ্যই দুই পাশে দুইটা ভার্ব থাকতেই হবে আমাদের। এখানে দেখো কমপ্লেইনিং কিন্তু ফাইনাইট ভার্ব না, নন ফাইনাইট ভার্ব, তার কারণে আমাদের কিন্তু এটা হচ্ছে না। এরপরে দেখো, কমপ্লেইনাসের সি, ডি এবং বি তে এই দুইটার মধ্যে যে কোনো একটা হতে পারে। প্রথম অংশ ঠিক আছে, পরের অংশ দেখতে হবে এবার। দ্যাট আদার পিপল ড্যাশ মোর অপরচুনিটিস দেন উই ডু। আদার পিপল এখন হ্যাভিং না হ্যাভ হবে, এটা হচ্ছে প্রশ্ন। এখন দেখো, এই বাক্যে কানেক্টরের সংখ্যা মূলত হচ্ছে দুইটা, এ একটা কানেক্টর, এ একটা কানেক্টর, দুইটা কানেক্টর। কানেক্টর যখন দুইটা থাকে তখন ফাইনাইট ভার্ব থাকে হচ্ছে তিনটা, তার মধ্যে একটা ফাইনাইট ভার্ব আমরা এই যে এখানে অলরেডি পেয়েছি, এই কমপ্লেইন যে এখানে বসবে, কমপ্লেইন, এই কমপ্লেইনটা একটা ফাইনাইট, অর্থাৎ ফাইনাইট এফ অন, ফাইনাইট ভার্ব একটা পেলাম আমরা এখানে। উই ডু, এই একটা ফাইনাইট ভার্ব পেয়েছি, তাহলে F2 হলো। এখন আর একটা ফাইনাইট ভার্ব লাগবে, কিন্তু আমরা একদম যখন আমরা একদম ভেঙে চুরে সব পড়েছি আমাদের কোর্সে, তখন আমরা জেনেছি যে হ্যাভিং, এটা কিন্তু ফাইনাইট ভার্ব না। হ্যাভিং কি, হ্যাভিং হচ্ছে নন ফাইনাইট, হ্যাভিং হচ্ছে নন নন ফাইনাইট ভার্ব, তার কারণে এইটা অ্যান্সার হচ্ছে না, অ্যান্সার হচ্ছে আমাদের ডি, পিপল হ্যাভ মোর অপরচুনিটিস দ্যান উই ডু। 8 দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে কোনটার স্পেলিং ঠিক আছে, স্পেলিং ঠিক আছে শুধুমাত্র কনসিস্টেন্ট। মোটিভেশনে কি হবে, মোটিভেশনে হবে হচ্ছে এ হবে এই ভি এর জায়গায়। ইন্টারপ্রিটেশন, এখানে ইন্টার পি আর ইন্টার, এখানে পি আর ই, ই হবে। আর ঠিকই ছিল, এই আই এর জায়গায় কি হবে, ই হবে, ইন্টারপ্রিটেশন। স্টিমুলিতে এই ইটা হবে না, ই বাদ দিলেই হয়ে যাবে স্টিমুলি। এগুলো কিন্তু সবগুলো বোর্ড বই থেকে পিক করা, এগুলো স্পেলিং হতে পারে বাট বোর্ড বোর্ড বই থেকেই মূলত পিক করা হয়েছে এগুলোকে। মার্টিন লুথার কিং জুনিয়র ওয়াজ আ ড্যাশ, এটা সরাসরি ইফটির প্রশ্ন। তোমরা দেখবে মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিমের উপরে একটা বক্স দেওয়া আছে, ওই বক্সের মধ্যে এই সবগুলো লেখা আছে। তিনি প্যাস্টর ছিলেন, নন ভায়োলেন্ট অ্যাক্টিভিস্ট ছিলেন এবং হিউম্যানিটেরিয়ান ছিলেন, অর্থাৎ উনি একই সাথে মোটামুটি উপরের সবগুলোই ছিলেন। 10 দেখো, হুইচ অফ দ্য ফলোইং রেফার্স টু সামথিং আনপ্লিজেন্টলি হট। এটা একই সাথে বলতে পারো অন অফ সাবস্টিটিউশন প্লাস ইএফটির, ইএফটি থেকে আসা ওয়ান অফ সাবস্টিটিউশন। যখন কোনো জিনিস খুবই আনপ্লিজেন্টলি অর্থাৎ খুবই অসহ্যকর গরম হয় তখন আমরা সেটাকে বলি হচ্ছে সোয়েলটারি, অর্থাৎ অতিশয় গরম, অতিশয় ঘেমে ঘেমে যাচ্ছ গরমে, এরকম একটা অবস্থা। ভিসিয়াস অর্থ আমরা অলরেডি পড়েছি বিদ্বেষপূর্ণ। ভিভিড অর্থ কি, ভিভিড অর্থ আমরা পড়েছি প্রাণবন্ত। তোমরা যখন ফটো এডিট করতে যাও কোনো জায়গায় তখন দেখবা ভিভিড নামে একটা অপশন থাকে। এক্সল্টেড মানে হচ্ছে উন্নত বা কোনো কিছুকে সমুচ্চ করা, সরি, সেই ক্ষেত্রে এক্সল্টেড ইউজ হয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি সোয়েলটারিং, অতিশয় ঘামা। 11 দেখো, দে টোল্ড মি দ্যাট ইফ আই পুট দ্য লাস্ট আউন্স অফ এনার্জি ইনটু মাই সুইমিং। তাইলে তারপরে ড্যাশ দিয়ে দিয়েছে, অর্থাৎ পরের অংশ কি হবে, এটা ইএফটি থেকে আসা, ব্রোজেন দাসের প্যাসেজ থেকে আসা এই প্রশ্নটা, বাট এটা গ্রামার দিয়ে সলভ করা যাবে। দে টোল্ড মি, তাহলে এখানে ভি2 আছে, ইফ আই পুট, তাহলে যেহেতু এই অংশে পুট আছে আমরা জানি পুট, পুটের ভি1, ভি1 এটাও পুট, ভি2 এবং ভি3, এই তিনটাই কি, তিনটাই পুটই হয়। তো যেহেতু প্রথম অংশে পুট আছে ধরে নিলাম আমরা এটা সেকেন্ড পার্সনে আছে, দেখি পরে কি বলছে। লাস্ট আউন্স অফ এনার্জি ইনটু মাই সুইমিং,
উড হ্যাভ সেট হবেই না, কারণ উড হ্যাভ সেট হওয়ার জন্য আমাদের কি লাগবে, পাস্ট পারফেক্ট লাগবে, তাহলে উড হ্যাভ প্লাস ভি অন হতো। এরপরে দেখো আই সেট এ নিউ উইকেট, এটা তো হবেই না, কারণ আমাদের যেহেতু প্রথম অংশের পাস্টে আছে, তো এখানে তো আমরা প্রেজেন্ট দিতে পারবো না। এরপরে দেখো আই উড সেট আ নিউ রেকর্ড, আর আছে আই উড বি সেট। আই উড বি সেট হয় না, আই উড বি, এরপরে কিন্তু সেট ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো একমাত্র ঠিক আছে কোনটাতে, ডিতে, সেকেন্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী আই উড প্লাস কি হয়, ভি অন বসে সাধারণত। এরপরে দেখো 12, আই আস্কড, এটা আসছে হচ্ছে ইমবেডেড কোশ্চেন থেকে। ইমবেডেড ইমবেডেড কোশ্চেন থেকে, ইমবেডেড কোশ্চেন তোমাদের পড়ানো হয়েছে যে একটা বাক্যের মধ্যে প্রশ্নের হতে পারে যে এক প্রথম অংশ দিয়ে প্রশ্ন করা হচ্ছে, পরের অংশ দিয়ে করা হচ্ছে না, তো পরের অংশটার স্ট্রাকচার কেমন হবে, অথবা এরকম হতে পারে যে শুনতে প্রশ্নের মতো বাট পুরো সেন্টেন্সটাই আসলে প্রশ্ন না। তো এখানে চালাকির বিষয় প্রথমেই তোমাকে খেয়াল করতে হবে, এখানে একটা ফুল স্টপ আছে, অর্থাৎ বাক্যের শেষে কিন্তু আমাদের ফুল স্টপ কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে। এখানে দেখো অলরেডি দুইটা আমরা ইজিলি বাদ দিতে পারতেছি, কারণ এখানে আমাদের কি দেওয়া আছে, ইন্ট্রোগেটিভ মার্ক দেওয়া আছে, ইন্ট্রোগেশন। তো আমরা সি এবং ডি প্রথমে বাদ দিয়ে দেবো, কারণ আমাদের বলাই আছে যে ফুল স্টপ হবে প্রশ্নে। দেখো এরপরে আমাদের স্ট্রাকচারটা এমন রাখতে হবে, যেহেতু ফুল স্টপ আছে, যাতে এটা কিসে না যায়, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে যায় না যায়, যাতে হোয়াট প্লাস কি, আমরা জানি ইন্টারোগেটিভের সেন্টেন্সের ডাব্লুএইচ কোশ্চেন, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে ব্লা 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 আরো থাকে। বাট আমাদের এই ক্ষেত্রে কি দেখতে হবে, অ্যাসার্টিভ ফর্মে ওই জিনিসটাকে ট্রান্সফর্ম আছে কিনা সেটা দেখতে হবে। দেখো বিতে দেওয়া আছে হট টাইম ওয়াজ ইট, অর্থাৎ হট টাইম মূলত প্রশ্ন করার ক্ষেত্রে হট টাইমের সাথে মানে হটের সাথে ইউজ করা হয় একই সাথে, ডাব্লুএইচ কোশ্চেনটা আছে, এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে ইট। এখন দেখো এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে চলে গেছে, অর্থাৎ প্রশ্ন করলাম সরাসরি, কিন্তু আমাদের তো প্রশ্ন নাই, প্রশ্নবোধক নাই, তার কারণে বি ভুল, অ্যান্সার হচ্ছে আমাদের এ। হট দ্য টাইম ওয়াজ, আমি তাকে জিজ্ঞেস করলাম যে সময় তখন কত ছিল। এরপরে দেখো 13 নাম্বার, দ্য ওয়ার্ড টেন্টেটিভ ক্যান বি রিপ্লেসড উইথ, এই টেন্টেটিভ শব্দটা কি দিয়ে রিপ্লেস করা যায়, রিপ্লেসড উইথ বলতে বোঝায় হচ্ছে সিনোনিম, অর্থাৎ ভোক্যাবস থেকে আসা প্রশ্ন। ভোক্যাবস থেকে আসা প্রশ্ন দেখো, ইমাজিনেশন, ইমাজিনেশন অর্থ কি, ইমাজিনেশন অর্থ হচ্ছে কল্পনা করা, ইমাজিনেশন অর্থ হচ্ছে কল্পনা করা। ও সরি, আগে তো টেন্টেটিভ অর্থ বলি, টেন্টেটিভ অর্থ হচ্ছে সম্ভাব্য, টেন্টেটিভ অর্থ হচ্ছে সম্ভাব্য, অর্থাৎ কোনো কিছু শিওর না বাট হতে পারে, এরকম সম্ভাব্য বোঝায় এটাকে, সম্ভাব্য। এরপরে দেখো এরপরে আছে হচ্ছে টেনাসিটি, টেনাসিটি অর্থ কি, টেনাসিটি অর্থ হচ্ছে জিদ, টেনাসিটি অর্থ হচ্ছে জিদ। ট্রেমেন্ডাস অর্থ কি, ট্রেমেন্ডাস অর্থ হচ্ছে ইনর্মাস, অর্থাৎ অনেক বেশি, সুপ্রচুর পরিমাণ, ইনর্মাস হিউজ। একমাত্র সম্ভাব্য আছে হচ্ছে অ্যাপ্রক্সিমেট, এই শব্দটাই আমরা জানি এটা দ্বারা সম্ভাব্য বোঝায়, তাহলে টেন্টেটিভ অর্থ কি, অ্যাপ্রক্সিমেট, সরি। তারপরে 14 নাম্বার দেখো, আফটার দ্য ফিট আই রিয়েলি গট মাই ড্যাশ, এটা ইএফটি থেকে আসা প্রশ্ন। ব্রজেন দাসের যে প্যাসেজটা ছিল ওই জায়গায়, এটা একই সাথে কিন্তু ইডিয়মসও, এটা কিন্তু একই সাথে একটা ইডিয়মস, যে উনি বলছেন যে আফটার দ্য ফিট অর্থাৎ খাওয়ার পরে আই রিয়েলি গট মাই, এটার ইডিয়মস হচ্ছে টিথ ইনটু স্ট্রোকস, অর্থাৎ বাংলায় আমরা কি বলি, দাঁতে দাঁত লাগিয়ে, অর্থাৎ জিদের সইকারে সহকারে দাঁতে দাঁত লাগিয়ে যে কাজ করা, এটাকে আমরা বলি টিথ ইনটু স্ট্রোকস, ইংলিশে এটাকে বলে। অর্থাৎ উনি খাওয়ার পরে একদম মানে শক্তির সাথে কাজ করা শুরু দিলেন, দাঁতে দাঁত লাগিয়ে কাজ করা। 15 দেখো, মাই কম্পিউটার ইজ আউট অফ অর্ডার, হেয়ার মাই কম্পিউটার ইজ ড্যাশ, তাহলে এটা বোঝাই যাচ্ছে জেন্ডার যেহেতু অপশনে আছে, অর্থাৎ জেন্ডার থেকে আসা প্রশ্ন এটা। মাই কম্পিউটার কোন জেন্ডার, এখন দেখো কম্পিউটার আমরা জানি বস্তুগুলো কি হয়, নিউটার জেন্ডার হয়, এটার কোনো জেন্ডার হয় না, বই খাতা কলম এগুলো নিউটার জেন্ডার। 16 দেখো, আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ হেল্প মি, হেয়ার প্রোভাইডেড ইজ ড্যাশ, এটা আসছে মূলত কনজাংশন থেকে।
কনজাংশন থেকে আসা প্রশ্ন। প্রোভাইডেড শব্দটা দেখতে কোনো কনজাংশনের মতো না, কিন্তু আসলে কনজাংশন মানে আমাদের তো কনজাংশন বলতে আমরা কি বুঝি, যে অ্যান্ড অর বাট থাকবে, ইফ থাকবে, ওয়েদার থাকবে, এরকম শব্দ থাকবে। বাট এই প্রোভাইডেড শব্দটাও হচ্ছে ইফের অর্থই দেয়, এটা হচ্ছে একটা কনজাংশন। 17 দেখো, হাউ ডাজ পিপল ড্যাশ ডিসক্রিমিনেট বিটুইন জেন্ডার্স। এখন দেখো, হাউ ডাজ পিপল ডিসক্রিমিনেট, এখানে ডিসক্রিমিনেট ভার্ব আছে, তাহলে ভার্বকে যদি মডিফাই করতে হয় আমাদের কি লাগবে, অ্যাডভার্ব লাগবে। এখানে দেখো অ্যাডভার্ব আছে শুধুমাত্র সিতে, কমনলি। বলছে হাউ ডাজ পিপল কমনলি ডিসক্রিমিনেট বিটুইন জেন্ডার্স, অর্থাৎ সাধারণভাবে লোকেরা কিভাবে লিঙ্গ বৈষম্য করে। এখানে কমন দিতে পারছি না এই কারণে, যদি এই এখানে যদি ড্যাশটা থাকলো, হাউ ডাজ কমন পিপল, যদি এই পিপলের আগে যদি একটা ড্যাশ থাকতো তাহলে আমরা এটা দিতে পারতাম কমন, হাউ ডাজ কমন পিপল ডিসক্রিমিনেট। বাট যেহেতু ভার্বের আগে আমাদের গ্যাপটা আছে, তার কারণে আমরা কি দিলাম, আমরা দিলাম হচ্ছে অ্যাডভার্বকে। এরপরে 18 দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট। এটা বোর্ড বোর্ড বই থেকে আসা প্রশ্ন, ইএফটি থেকে সরাসরি আসা একটা প্রশ্ন, এবং লাইনই তুলে দিয়েছে সরাসরি কোনো চেঞ্জ না করে। রিলেশনশিপস আর ডিফারেন্ট, দেখো প্রথমটাতে কেন ভুল, ডিফারেন্ট অর্থ ভিন্ন ভিন্ন, ভ্যারিয়াস অর্থ ভিন্ন ভিন্ন, অর্থাৎ দুইটা একই শব্দ ইউজ করার কারণে এটা ভুল। এরপরে দেখো বি, দেখো রিলেশনশিপ আর ডিফারেন্স কাইন্ড, ডিফারেন্স কিন্তু নাই, নাউন, তোমাকে এই কাইন্ডস মানে ধরন, এটা নাউন, নাউনের আগে তোমাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে, তো এই কারণে এটা ভুল, ডিফারেন্স কাইন্ড হয় না, ডিফারেন্ট কাইন্ড হয়। সি দেখো, রিলেশনশিপ আর আর অফ ডিফারেন্ট, আর অফ ডিফারেন্ট তুমি বললা, অর্থাৎ ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন হলে এটা কি হবে, প্লুরাল হবে, এস হবে, এটা হবে না। তার কারণে অ্যান্সার হচ্ছে কি ডি, রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস। লাইনটা দেখতে অন্যরকম, বাট এটা হচ্ছে বোর্ড বই থেকে আসা। 19 দেখো, হুইচ অফ বিলো মিনস সামথিং আনঅ্যাডোর্নড অ্যান্ড উইদাউট প্লেজার, অর্থাৎ কোন জিনিসটা মানে কোনো রকমের শান্তি ছাড়া, এরকম অর্থ বোঝাচ্ছে। এটা বই থেকে ইএফটি থেকে আসা প্রশ্ন, প্লাস অন সাবস্টিটিউশনের মতো হচ্ছে একটা প্রশ্ন। এই ক্রনিক, এই ক্রনিক অর্থ হচ্ছে দুরারোগ্য, অর্থাৎ যেটা সারে না, উইদাউট প্লেজার, যেটার মধ্যে কোনো শান্তি নেই, আনঅ্যাডর্নড, সেটা হচ্ছে আমরা বলি ক্রনিক। অস্ট্রিয়ার শব্দ অপরিচিত হতে পারে, বা কবিতার মধ্যে ছিল তোমাদের দোজ উইন্টার সানডেসের মধ্যে, অস্ট্রিয়ার অর্থ হচ্ছে কঠোর, ব্যাংকড মানে বাদ দেওয়া, আর ভালনারেবল অর্থ তো তোমরা জানো, দুর্বল। 20 দেখো, এ গুড টিম ড্যাশ অফ বোথ রিক্রুটিং অ্যান্ড কোচিং অ্যাজ ওয়েল অ্যাজ পারফর্মিং, তাহলে এটা আমাদের আসছে হচ্ছে মূলত ভার্ব থেকে, ভার্ব বসানোর ওই জায়গাটা থেকে। তাহলে এ গুড টিম ড্যাশ অফ বথ রিক্রুটিং অ্যান্ড কোচিং অ্যাজ ওয়েল অ্যাজ পারফর্মিং, এই পুরো সেন্টেন্সে কিন্তু কোনো রকমের আমরা ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি না। ফাইনাইট ভার্ব ছাড়া কিন্তু কি হবে না, সেন্টেন্স হবে না। এখন অপশনে দেখো সি এবং ডিতে ফাইনাইট ভার্ব নাই, তো আমার এমন একটা অপশন লাগবে যে অপশনে আমি ফাইনাইট ভার্ব পাবো। এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে এই এ আর বি এর মধ্যে কোনটা হবে, দেখো সাবজেক্ট আমাদের অলরেডি আছে, এ গুড টিম, এ গুড টিম ইজ এ রেজাল্ট অফ বোথ রিক্রুটিং, হয়ে যাচ্ছে কিন্তু এ গুড টিম ইট ইজ, অর্থাৎ ডাবল সাবজেক্ট হয়ে যাচ্ছে আমাদের, ইটও একটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, এখানে অলরেডি একটা সাবজেক্ট কিন্তু আমাদের আছে, তার কারণে ডাবল সাবজেক্ট হয়ে যাচ্ছে, তার কারণে বি ভুল, আমাদের অ্যান্সার হচ্ছে এ। যে একটা ভালো টিম কিসের ফলাফল, ভালোভাবে মানে হচ্ছে সদস্য সংগ্রহ, রিক্রুট করা মানে হচ্ছে সংগ্রহ করা কোনো কিছু, কোনো কিছুতে আহ, নেওয়া, কোচিং অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ পারফর্মিং, তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ। এরপরে 21 দেখো, ওয়েট্রেসেস অ্যান্ড ওয়েটার্স হু সার্ভ ড্যাশ ডিজার্ভ অ্যাট লিস্ট 20% টিপ, তাহলে দেখো এটা মূলত হচ্ছে ওই তোমার যে পার্টগুলো আছে এই চারটা অপশনের, এই পার্টের মধ্যে তোমাকে মূলত তুমি বসাতে পারো কিনা সেটা দেখতে চাচ্ছে। দেখো প্রথম অংশ কি আছে, প্রথম অংশ আছে হচ্ছে ইন এ কর্টিয়াস ম্যানার, ওয়েট্রেস, ওয়েট্রেস মানে কিন্তু হচ্ছে ফিমেল, ওয়েট্রেসেস মূলত হচ্ছে ফিমেল, আর ওয়েটার হচ্ছে সাধারণত মেল ওয়েটার, আমরা রেস্টুরেন্টে যারা হচ্ছে খাবার সার্ভ করে তাদের বলা হয়। তাহলে কি বলছে যে ওয়েট্রেসেস অ্যান্ড ওয়েটার্স হু সার্ভ ড্যাশ, তাহলে সার্ভ ইন এ কর্টিয়াস ম্যানার, অর্থাৎ খুবই ভদ্রভাবে, আমরা কর্টিয়াস শব্দ কিছুক্ষণ আগেই পড়লাম যে
সৌজন্যতা দেখিয়ে। তাহলে কর্টিয়াস ম্যানারে যে খাবার সার্ভ করে ডিজার্ভ অ্যাটলিস্ট 20% টিপ, অর্থাৎ তাকে টিপ দেওয়া উচিত। আবার পরেরটাতে কি বলছে দেখো, courteously, who serve courteously deserve at least 20% tip। এরপরেরটাতে কি বলছে দেখো, উইথ courtesy in their manner deserve at least 20% tip। তারপরে কি বলছে, ওয়েটার হু সার্ভ courteous। তার মানে দেখো মোটামুটি এ বি সি তিনটা অপশনই দেখে কিন্তু মনে হচ্ছে যে হচ্ছে তো, কারণ আমরা জানি বি, দেখো আমরা জানি সার্ভের পরে কি হয়, সার্ভ একটা ভার্ব, ভার্বের পরে আমাদের কি লাগবে, একটা অবশ্যই আমাদের একটা হচ্ছে অ্যাডভার্ব লাগবে, তো কর্টিয়াসলি তো অ্যাডভার্ব। শুধুমাত্র ডি ব্যতীত দেখলে তোমার সবগুলোই মনে হবে যে এখানে সবগুলোই অ্যান্সার। এটা একটু কঠিন প্রশ্ন ছিল তোমাদের জন্য, বাট এটা কিন্তু খুব বেশিও কঠিন না। ইন এ কর্টিয়াস ম্যানার, ইন এ কর্টিয়াস ম্যানার অর্থ কি, ইন এ কর্টিয়াস ম্যানার মানেই হচ্ছে কর্টিয়াসলি। তারপরে দেখো উইথ কর্টিসি ইন দেয়ার ম্যানার মানে কি, কর্টিয়াসলি অলরেডি, মানে এই ছোট্ট যদি শব্দটা ইউজ করো এই সবগুলো কিন্তু তোমার কাভার হয়ে যাচ্ছে। তার কারণে এখানে অ্যান্সার হবে বি, অর্থাৎ ভার্বকে মডিফাই যেহেতু করছে, ভার্বের পরে এত কিছু নাটক করার আমাদের সময় নেই। আমরা সিম্পলি কি নেব, কর্টিয়াসলি, একটা অ্যাডভার্ব দরকার আমাদের, আমরা একটা অ্যাডভার্ব নিয়ে নেব। এরপরে দেখো 22, কাম অন ইট জেরি আই সে ইট ইফ ড্যাশ অ্যালোড টু বি অ্যাওয়ে দিস লেট। এটা হচ্ছে ইএফটি, অর্থাৎ মার্জনি কিন্ডার রলিংসের যে লেখা জেরিকে নিয়ে কবিতা, সরি প্যাসেজ গল্প, সেইখান থেকে কিন্তু এই প্রশ্ন আসছে। ওখানে লেখিকা ওই জেরিকে বলছিল যে তোমাকে এত রাতে, মানে ওই অরফানেজ, অর্থাৎ ওখানে যে ছিল ওরা, বলছে যে এই অরফানেজ থেকে তোমাকে কি এত রাতে কি বাইরে বের হতে দিয়েছে, এই কথাটা ওকে জিজ্ঞেস করেছিল। যে ইফ ইউ আর অ্যালাউড টু, অ্যালাউড মানে অর্থাৎ বোঝা যাচ্ছে প্রথম অংশটা কি প্যাসিভে, ইফ ইউ আর অ্যালাউড টু বি অ্যাওয়ে দিস, এখন লেট না লেটলি, প্রথম অংশ হবে প্যাসিভে, যে তোমাকে কি অনুমতি দেওয়া হয়েছিল কিনা, তুমি অনুমতি দাওনি, তুমি কারো দ্বারা অনুমতি হচ্ছে প্রাপ্ত হয়েছো, তাহলে কি হবে, ইফ ইউ আর অ্যালাউড। তাহলে এটা দেখো ইউ আর কোনটাতে আছে, বি এবং সি ডি তে আছে, তাহলে এই দুইটা রেখে বি সি বাদ। এখন দেখো, সরি এ আর সি বাদ, এখন দেখো বি হবে না ডি হবে। পরের অংশ দেখো, টু বি অ্যাওয়ে দিস লেট না এখন লেটলি। লেটলি অর্থ কি, লেটলি অর্থ হচ্ছে সম্প্রতি। লেটলি মানে অনেকেই মনে করে যে এটা কি সাম্প্রতিক মনে হয়, হতো সাম্প্রতি না সম্প্রতি, আচ্ছা আচ্ছা, মানে রিসেন্ট। মূল কথা হচ্ছে লেটলি মানে হচ্ছে রিসেন্টলি, একদম রিসেন্ট সময়ের ঘটনা। আর লেট মানে হচ্ছে দেরি। তো এই লেটলি মানে অনেকে মনে করে যে দেরিতে, লেট মানে দেরি আর লেটলি মানে দেরিতে, বাট এই লেট মানেই দেরিতে বা দেরি দুটাই হয় একই সাথে। তাইলে এটা আমাদের হচ্ছে না, আমাদের অ্যান্সার হবে হচ্ছে ডি। একই সাথে এটা বোর্ড বইয়ের প্রশ্ন, এত গ্রামাটিক্যাল যদি ব্যাখ্যা না করো, বই ভালো করে পড়া থাকলেই হয়ে যাবে। 23 দেখো, চিলড্রেন মাস্ট ড্যাশ সেভারাল স্টেজেস ইন দেয়ার লাইফ টু বিকাম অ্যাডাল্টস। এটাও বোর্ড বইয়ের প্রশ্ন। চিলড্রেন মাস্ট পাস থ্রু, অর্থাৎ শিশুদের কিসের মধ্যে যেতে হয়, বিভিন্ন ধরনের ধাপের মধ্যে দিয়ে যেতে হয়, পাস থ্রু মানে কোনো ধাপের মধ্যে দিয়ে যাওয়া, এটা বোর্ড বইয়ের প্রশ্ন। এরপরে 24 দেখো, দ্য ড্যাশ ডিটারমিনেন্টস অফ অ্যাডোলেসেন্স আর ফেয়ারলি ইউনিভার্সাল। এটার অ্যান্সার বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস। ডিটারমিনেন্টস অর্থ হচ্ছে নির্ধারক, অর্থাৎ মানুষের যে জৈবিক যে নির্ধারকগুলো আছে এই বয়সন্ধিকালের, এগুলো ফেয়ারলি ইউনিভার্সাল, অর্থাৎ ফেয়ারলি বলতে মোটামুটি, মোটামুটি সারা বিশ্বে প্রায় সেম, অর্থাৎ যখন তুমি বয়সন্ধিকালে আসবা তোমার দাড়ি গজাবে, আহ, তোমার ভয়েস একটু চেঞ্জ হবে, অর্থাৎ মোটামুটি সবার জন্যই কি এটা হচ্ছে সেম, বায়োলজিক্যাল যে নির্ধারকগুলো ডিটারমিনেন্টসগুলো। 25 দেখো, সেন্ট মার্টিনস আইল্যান্ড বাংলাদেশ, এটা হচ্ছে অ্যানালজি থেকে আসা প্রশ্ন। অ্যানালজি প্লাস এখানে কিন্তু বোর্ড বইয়ের একটা মিক্সার আছে, এই প্রশ্নটা কিছুক্ষণ আগে আমরা পড়েছি। সেন্ট মার্টিনের সাথে যদি বাংলাদেশ হয়, তাহলে কমোডো ন্যাশনাল পার্কটা কোন দেশের, কমোডো ন্যাশনাল পার্কটা হচ্ছে ইন্দোনেশিয়ার। এটা আমরা ইকো ট্যুরিজমের মধ্যে পড়েছি এবং সেট ওয়ানেও এই প্রশ্নটা আমরা সলভ করেছি। 26 দেখো, কিলিং অফ সামন্স ওন মাদার ক্যান বি কল্ড, এটা হচ্ছে সাবস্টিটিউশন, অনার সাবস্টিটিউশন। যদি কেউ কারো মাকে মেরে ফেলে সেটা হচ্ছে ম্যাট্রিসাইড, ফ্যাট্রিসাইড হচ্ছে ব্রাদারকে হত্যা,
অর্থাৎ তুমি যদি তোমার ভাইকে হত্যা করো ফ্যাট্রিসাইড, আর যদি পিতাকে হত্যা করো তাহলে হবে হচ্ছে প্যাট্রিসাইড, পি হয় ওটা দিয়ে, ওটা হচ্ছে ফাদার। প্যাট্রিসাইড হলে হচ্ছে ফাদার, রেজিসাইড মানে হচ্ছে কিং, অর্থাৎ রাজাকে হত্যা করলে, জেনোসাইড মানে হচ্ছে যদি জনগণকে অর্থাৎ গণহত্যা যেটাকে আমরা বলি, জনগণকে যদি মেরে ফেলো তাহলে হবে হচ্ছে জেনোসাইড। 27 দেখো, চিলড্রেন্স ড্যাশ এডুকেশন ইজ ওয়াইডলি রেকগনাইজড টুডে অ্যাজ এ ফান্ডামেন্টাল হিউম্যান রাইট। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্লাস বোর্ড বই, কারণ এই বোর্ড বইয়ে তোমাদের এই এক্সপ্রেশনটা, ইএফটিতে এই এক্সপ্রেশনটা অনেক বেশি বার ছিল, বিশেষ করে হিউম্যান রাইট যে তোমাদের ইউনিটটা আছে। তাহলে চিলড্রেন্স ড্যাশ এডুকেশন, চিলড্রেন্স রাইট টু এডুকেশন, রাইট টু মানে কি অধিকার, রাইট টু মানে হচ্ছে অধিকার, শিশুদের অধিকার, শিক্ষার অধিকার এখন বর্তমানে সারা বিশ্ব জুড়ে কি হিসেবে স্বীকৃত, মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। 28 দেখো, ফেয়ার অফ হাইট ইজ রেফার্ড অ্যাজ, তাহলে উচ্চতা ভীতিকে এক কথায় কি বলে, এটাও সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন এবং বইয়ের বাইরে অ্যাক্রোফিবিয়া, অ্যাক্রোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে ওই হচ্ছে উচ্চতার ভয়, অর্থাৎ অনেক মানুষ উপরে বেশি উচ্চতে বা অনেক উপরের দিকে উঠে গেলে দেখা যায় যে হচ্ছে ওরা ভয় পায়, বিশেষ করে 10 তলা 8 তলা 5 তলা যত তালাতেই নিয়ে যাও না কেন, উঁচা উঁচু জায়গা দেখলে এরা কি হয়, অনেক ভীত হয়ে পড়ে। এরপরে আর একটা আছে হচ্ছে হাইড্রোফোবিয়া, অর্থাৎ যেসব মানুষ দেখবা যে নদীতে নামতে চায় না, পুকুরে নামতে চায় না, সুইমিং পুলে নামতে চায় না, পানির ভয় থাকে, ওদের হচ্ছে বলে হচ্ছে হচ্ছে হাইড্রোফোবিয়া। 29 দেখো, দ্য গ্যাং কন্টিনিউড ড্যাশ দ্য সিভিল অর্গানাইজেশন ফর দ্য ব্রাইব। তাহলে তাহলে আমাদের এখানে হচ্ছে ওয়ার্ড চুজ করতে হবে। প্রথমটা দেখো, দ্য গ্যাং কন্টিনিউড টু প্লাস, আমরা কি জানি টু প্লাস হচ্ছে ভি1 হয়, কন্টিনিউড টু প্রেশারাইজিং হবে না, কন্টিনিউড টু প্রেশারাইজ হতে পারে। এরপরে দেখো সি, কন্টিনিউ টু বি প্রেশারাইজড, প্রেশারাইজ আছে, কন্টিনিউ টু বি প্রেশারাইজ হয় না, কন্টিনিউ টু বি প্রেশারাইজড হয়। ডি হইলে চিন্তা করা যাইতো, কিন্তু ডি দিলে তো এখানে প্যাসিভ হয়ে যাবে, সেটাও হবে না। এখন আছে প্রেশারাইজ আর টু প্রেশারাইজ। দ্য গ্যাং কন্টিনিউ প্রেশারাইজিং, কন্টিনিউ, কন্টিনিউ এরপরে যদি তুমি ভার্ব যদি দিতে চাও, হয় তোমাকে আইএনজি যুক্ত করতে হবে শুধু, আর নয়তো টু প্লাস ভি1 দিতে হবে। তো এখানে তো আইএনজি যুক্ত ফর্ম নেই, আমাদের চিন্তা করার দরকার পড়ছে না, বেঁচে গেলাম আমরা, বি দিয়ে দিব সহজেই, টু প্রেশারাইজ, দ্য গ্যাং কন্টিনিউ টু প্রেশারাইজ দ্য সিভিল অর্গানাইজেশন ফর দ্য ব্রাইব, অর্থাৎ জনগণের সংগঠনকে এই গ্যাংটা কি করার চেষ্টা করছিল, এই ঘুষের জন্য চাপ দিচ্ছিল। 30 দেখো, ফাইন্ড দ্য উড অন আউট, এইটা ইএফটি থেকে আসা, ইএফটি থেকে আসা প্রশ্ন, শুধুমাত্র অড মিনিং পারলে এটা পারা যেতেও পারে, বাট এটা হচ্ছে তোমাদের বোর্ড বইয়ে যে হচ্ছে বুলিং যে লেসনটা ছিল ওইখান থেকে আসা। এখানে দেখো, হিটিং অর্থাৎ কাউকে তুমি কোনো কিছু দিয়ে হিট করো, কিকিং অর্থাৎ কাউকে তুমি পা দিয়ে মারো, বা পুশিং ঠেলা দেওয়া, অর্থাৎ এই তিনটা শব্দই কি, তিনটা শব্দই হচ্ছে ফিজিক্যাল বুলিং এর অন্তর্ভুক্ত, পিএইচ, ফিজিক্যাল, এগুলা কি, এগুলো হচ্ছে ফিজিক্যাল বুলিং। একমাত্র ওরাল বুলিং হচ্ছে এইটা, এইটাই হচ্ছে একমাত্র আলাদা, এইটা টিজিংটা কি ওরাল বুলিং, অর্থাৎ কাউকে তুমি মুখে কোনো কিছু বলে হচ্ছে বুলিং করার চেষ্টা করছো, সেটা হচ্ছে ওরাল বুলিং, ওরাল বুলিং। এরপরে দেখো 31, ফাইন্ড দ্য উড অন আউট, এটাও ইএফটি থেকে আসা, এবং যদি তুমি ইটিকেট অ্যান্ড ম্যানার চ্যাপ্টারটার চাইনিজ যে ডাইনিং হ্যাবিটস আছে ওই অংশটা না পড়ো তাইলে এটা পারা প্রায় অসম্ভব। দেখো, চাইনিং চাইনিজ কালচারে বলা হচ্ছে সিট হোয়ার, হোয়ার ইউ আর ইনস্ট্রাক্টেড টু সিট, অর্থাৎ তুমি বসো যে জায়গাতে তোমাকে বসতে বলা হয়েছে। ডোন্ট মেক নয়েজ হোয়েন ইটিং অর ড্রপিং স্যুপ, অর্থাৎ যখন খাচ্ছ তখন শব্দ করো না, অর্থাৎ মুখটা বন্ধ করে চিবানোর চেষ্টা করলেই শব্দটা হবে না। এবং স্যুপ যখন নিচ্ছ, স্যুপ নেওয়ার সময় অনেকে স্লার্প করে দেখা যায়, অর্থাৎ এরকম করে একটা আওয়াজ করে খায়, বা গরম খাবার খাওয়ার সময়। তো এই ধরনের আওয়াজ চাইনিজ কালচারে নিরুৎসাহিত করা হয়, শুধু বাঙালিরা আবার এরকম করে খেয়ে অনেক মজা পায়, বাট এটা খুবই বিরক্তকর একটা সাউন্ড। তারপরে দেখো, ফর আ ফর্মাল ডিনার ওয়ার ফর্মাল ড্রেস, যদি ফর্মাল কোনো ডিনার হয় অবশ্যই ফর্মাল ড্রেস পরবা, অর্থাৎ তিনটাই চাইনিজ কালচারের, শুধুমাত্র একটাই চাইনিজ কালচারের না। হাগিং অ্যান্ড কিসিং অন দ্য চিক্স বিটুইন সেম সেক্স আর কমন, এটা কিন্তু চাইনিজ কালচারে কিন্তু কমন না, তার কারণে এইটা হচ্ছে একমাত্র আলাদা, তিনটাই কমন, ডিটা কমন না। 32 দেখো,
ডিউ টু এক্সেসিভ হিট দ্য মেশিন ড্যাশ, অর্থাৎ অতিরিক্ত গরমের কারণে মেশিন হচ্ছে কি হলো, ব্লাস্ট হলো, এক্সপ্লোডেড হয়ে গেল। এখন দেখো এক্সপ্লোড, ডিউ টু দ্য মেশিন এক্সপ্লোড হয় না, যদি তুমি মেশিনের সাথে, মেশিন তো সিঙ্গুলার, এক্সপ্লোড হইলে বলা যাইতো যে মেশিনটা হচ্ছে এক্সপ্লোড হয়। এরপরে দেখো এক্সপ্লোডিং, পুরো একটা সেন্টেন্সে আমাদের একটা অবশ্যই ভার্ব লাগবে, ভার্ব নেই, এক্সপ্লোডিং আছে নন ফাইনাইট, সেটা দিয়ে কাজ হবে না। অজ এক্সপ্লোডেড, এক্সপ্লোডেড হয়েছিল, এক্সপ্লোড দিলে অজ এর পরে এখানে এক্সপ্লোডেড দিতে হবে বাই সামন, অর্থাৎ এই মেশিনটা কেউ হচ্ছে ব্লাস্ট করে ফেলেছে, সেরকম হলে সামন দিতাম আমরা, বাট এখানে তো এক্সপ্লোডেডই ছিল না। তার মানে একমাত্র কোনটা হচ্ছে এক্সপ্লোডেড, অতিরিক্ত গরমের কারণে মেশিন কি হয়েছিল, এক্সপ্লোডেড হয়ে গিয়েছিল। 33 দেখো, হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম দ্য ফাস্ট ফুড। ডিফারেন্সিয়াল আর ডিফারেন্স দিয়ে তোমাদের কনফিউশন হওয়ার কোনো কথাই না, কারণ এমনিতেই হচ্ছে না এটা, ডিফারেন্সিয়াল ফ্রম বা ডিফারেন্স ফ্রম হবে না। সেন্টেন্সে আমাদের একটা মোটামুটি এই অক্সিলারি ভার্বের পরে একটা মেইন ভার্ব লাগবে আমাদের, কিন্তু অনেকে ডিফারেন্ট নিয়ে হতে পারে, যে আমরা সবসময় শুনি ডিফারেন্ট ফর্ম, সরি, ডিফারেন্ট ফর্ম আমরা শুনি, বাট এখানে আর একটা জিনিস আছে ডিফার ফর্ম, অর্থাৎ কিভাবে আলাদা। এই ক্ষেত্রে আমরা ডিফার ফর্ম এই ভার্বটা ইউজ করি। হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম দ্য ফাস্ট ফুড, অর্থাৎ কিভাবে জাঙ্ক ফুডটা ফাস্ট ফুড থেকে আলাদা, ডিফারেন্ট ফর্ম হবে না এখানে, আমাদের ভার্ব দরকার, এটা হচ্ছে অক্সিলারি। এরপরে আমাদের একটা মেইন লাগবে, একটা মেইন ভার্ব লাগবে, সেটা আমাদের ডিফার। 34 দেখো, দ্য চেয়ারম্যান অ্যালং উইথ হিজ অ্যাসিস্ট্যান্ট, অ্যালং উইথ, এই অ্যালং উইথ যদি থাকে অ্যাজ ওয়েল অ্যাজ এর মতো, এটাতেও কি ইউজ করতে হবে, তোমাকে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। এটা হচ্ছে ইএফটি, এটা হচ্ছে ভার্ব, ভার্ব থেকে আসা প্রশ্ন, এটাও ভার্ব থেকে আসা প্রশ্ন, প্লাস এটা ইএফটি থেকে আসা প্রশ্ন, ইএফটি তে এই প্রশ্ন সরাসরি আছে এটা। তারপরে দেখো, দ্য চেয়ারম্যান অ্যালং উইথ হিজ অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসছে। তাহলে আমাদের বললামই তো যে অ্যালং উইথ, অ্যাজ লং, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো থাকলে আমাদের সিঙ্গুলার লাগবে। এখন দেখো এখানে হ্যাড ওয়েন্ট আছে, হ্যাড সিঙ্গুলার প্লুরাল দুটার সাথে যায়, এটা তো বোঝার কোনো উপায় নাই, কিন্তু হ্যাডের পরে কিন্তু ওয়েন্ট হবে না, গান হবে, তার কারণে এটা ভুল। গো হবেই না, গো হওয়ার প্রশ্নই আসে না, কারণ বলেছি সিঙ্গুলার ভার্ব হবে, এরপরে হবে হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব হবে এখানে, তার কারণে গো হচ্ছে না, হ্যাভও তো প্লুরাল যাচ্ছে না, শুধুমাত্র ওয়েন্ট, এটাই এখানে পাস্টে আছে, তার কারণে পাস্টে তো আমরা জানি ডিডের যে আমরা জানি পাস্টে ওয়েন্টের গোর পরে যদি ওয়েন্টে যায়, এটার আর মোটামুটি ধরো সিঙ্গুলার প্লুরাল ধরার কোনো উপায় থাকে না, সিঙ্গুলারের সাথেও যায় ওয়েন্ট এবং প্লুরালের সাথেও যায়, দুইটার সাথে ওয়েন্ট যায়, তার কারণে অ্যান্সার হচ্ছে আমাদের ডি। এ কিন্তু ভুল হয়েছে হ্যাডের জন্য না, কারণ হ্যাড সিঙ্গুলার প্লুরাল দুটার সাথে বসে ঠিক আছে, বাট হ্যাডের পরে কি হওয়ার কথা ছিল, গান হওয়ার কথা ছিল, ওয়েন্ট না। 35 দেখো, ইট ইজ আই হু ইজ, সরি, হু অ্যাম ইয়োর ফ্রেন্ড, এটা মূলত অ্যান্সার, এটা আসছে হচ্ছে প্রোনাউন থেকে। প্রোনাউন থেকে আমরা শিখেছি যে একটা কনজাংশন যদি থাকে পরে ড্যাশ থাকে, সেই ড্যাশটা কাকে ফলো করবে, আগের সাবজেক্টটাকে ফলো করে, এটার অ্যান্সার কি হবে, অ্যাম হবে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে বি। এরপরে দেখো 36, সাম অফ ইউর ফ্রেন্ডস ডু নট অ্যাগ্রি, এটাও ইএফটি থেকে আসা প্রশ্ন, এবং ইএফটি থেকে জাস্ট প্রিপজিশনের অংশটাতে তোমাদের গ্যাপ দিয়ে দিয়েছে। বলা হচ্ছে সাম অফ ইউর ফ্রেন্ডস ডু নট অ্যাগ্রি, আমরা জানি সম্মত হওয়া, এই ক্ষেত্রে হয় হচ্ছে অ্যাগ্রি উইথ, অ্যাগ্রি উইথ ইউ, তোমার কিছু কিছু বন্ধু তোমার সাথে সম্মত হবে না, অ্যাগ্রি উইথ এটা তো নিশ্চিত, তার কারণে সি, বি সি হচ্ছে না। উইথ ইউ ড্যাশ সার্টেন ইস্যুস, অ্যাবাউট সার্টেন ইস্যুস না অন সার্টেন ইস্যুস, কোনো নির্দিষ্ট বিষয়ে সম্মত না হওয়া, এক্ষেত্রে আমরা অন ইউজ করি, অন সার্টেন ইস্যুস, অর্থাৎ কোনো বিষয়ে সম্মত হচ্ছে না, তাহলে হবে হচ্ছে অন, তাহলে অ্যাগ্রি উইথ ইউ অন সার্টেন ইস্যুস। 37 দেখো, মেন অ্যান্ড উইমেন ড্যাশ ফুল এজ ড্যাশ অ্যানি লিমিটেশন হ্যাভ দ্য রাইট ড্যাশ ম্যারি অ্যান্ড টু ফাউন্ড আ ফ্যামিলি, এটাও ইএফটি থেকে আসা প্রশ্ন, অর্থাৎ বলা হচ্ছে মেন অ্যান্ড উইমেন অফ ড্যাশ এজ, অফ ফুল এজ, অর্থাৎ প্রাপ্ত বয়স্ক বা পূর্ণ বয়স্ক, পূর্ণ বয়স্ক, এখানে ইন আছে এখানেও ইন আছে, তার কারণে এই দুইটা ভুল। ফুল এজ, তারপরে বলছে দেখো ড্যাশ অ্যানি লিমিটেশন হ্যাভ দ্য রাইট, আমরা আগেই পড়লাম যে রাইট টু মানে কি, অধিকার, অর্থাৎ কোনো কিছুর অধিকার বোঝাতে আমরা কি ইউজ করি, রাইট টু, দেখো তো লাস্টে টু আছে কোনটাতে, এইটাতে টু আছে,
তাহলে প্রথম অংশ মিলেছে, শেষ অংশ মিলেছে, কিন্তু বিতে মেলেনি, শুধু সিতে মিলেছে। মাঝেরটা কি হবে? উইদাউট হবে। কেন উইদাউট হবে? অর্থাৎ বলা হচ্ছে অর্থটা এরকম যে পূর্ণবয়স্ক নারী পুরুষ উইদাউট এনি লিমিটেশন, কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়া হ্যাভ দ্য রাইট টু ম্যারি অ্যান্ড ফাউন্ড এ ফ্যামিলি, তাদের কিসের অধিকার আছে? একটা পরিবার গঠন করার এবং বিয়ে করার অধিকার আছে। এরপরে দেখো 38, দ্য চার্ট বিলো ড্যাশ এ সার্টেন হিউম্যান রাইট ভায়োলেশন ইন ম্যানি ড্যাশ। এটাও বোর্ড ইএফটি থেকে নেওয়া, ইএফটি থেকেই মোটামুটি গ্রামার দেখানো হয়েছে। দ্য চার্ট বিলো, তাহলে একটা চার্টের কথা বলা হচ্ছে, তাহলে ওই চার্টের ক্ষেত্রে কি হবে? ওই চার্টের ক্ষেত্রে হবে হচ্ছে শোস হবে, এই শোস নয় এই শোস হবে। তাহলে দ্য চার্ট বিলো শোস, আমরা প্রথমে এখানে শোসটা লিখে নিই, শোস এ সার্টেইন হিউম্যান রাইট ভায়োলেশন ইন ম্যানি। ম্যানি সাধারণত কিসের আগে হয়? প্লুরালের আগে হয়। আর কান্ট্রি দেখো এখানে সিঙ্গুলার দেওয়া আছে, তার কারণে ভুল। কান্ট্রির প্লুরাল হচ্ছে কান্ট্রিজ, তার কারণে অ্যান্সার হলো আমাদের সি। 39 দেখো, আই ডিডেন্ট নো হোয়াই ড্যাশ। তাহলে বাক্যের প্রথম অংশ আছে আই ডিডেন্ট নো, এটা কিন্তু ইমবেডেড কোশ্চেন থেকে আসা প্রশ্ন, এটা হচ্ছে ইমবেডেড কোশ্চেন থেকে আসা প্রশ্ন। I didn't know why she comes. She had come. She come. She came. Had she come. এখানে দেখো কিন্তু এইখানে কিন্তু ফুল স্টপ বা ইনভার্টেড, সরি, প্রশ্নবোধক চিহ্ন কোনোটাই দেওয়া নেই। তো এটা তোমাকে অপশন থেকে চুজ করতে হবে। এখন দেখো আই ডিডেন্ট নো, আমি জানি না, তারপরে কেন সে এসেছিল। এখানে কি তোমাকে কোনো প্রশ্ন করা হয়েছে? কোনো প্রশ্নই তোমাকে করা হচ্ছে না। উনি বলছেন যে আমি জানি না কেন সে এসেছিল। তো এই সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এই এই চিহ্ন অর্থাৎ এক্সক্লামেশন কিন্তু হবে না। তুমি যদি প্রশ্নে যদি এই সিম্পল জিনিসটাই ধরতে পারতে তাইলেই কিন্তু প্রশ্নটা, তাহলে কিন্তু বুঝতে পারতে। তাইলে দেখো এই তিনটাতে কিন্তু আমাদের হচ্ছে এক্সক্লামেশন আছে, জাস্ট একটাতে আমাদের এক্সক্লামেশন নাই, তার কারণে এইটাই আমাদের অ্যান্সার নিতে হবে এখন। এরপরে দেখো লাস্ট কোশ্চেন, আই হ্যাড টু ওয়াক ফর আওয়ার্স অফারিং মাই আইসক্রিম টু ড্যাশ ওয়ান্টেড টু বাই। এটাও ইএফটি থেকে আসছে এবং আমেরিগোর প্যাসেজ থেকে এই প্রশ্নটা এসেছে। ওই জায়গায় দেখো এখানে বলা হচ্ছে যে আমি কি করতাম? অফার করতাম আইসক্রিম টু ড্যাশ ওয়ান্টেড টু বাই, অর্থাৎ কে কিনতে চায় তাকে, সেটা কিন্তু নির্দিষ্ট না, অনির্দিষ্ট। আমরা জানি অনির্দিষ্ট কাউকে যদি কোনো কিছু বলে উল্লেখ করা হয়, এটা প্রোনাউনের কিন্তু একই সাথে, তাইলে সেই ক্ষেত্রে আমরা হু না দিয়ে কি দিই? হুর সাথে ইভার দিই, অর্থাৎ যে কোনো কেউ হতে পারে। তার কারণে অ্যান্সার হচ্ছে আমাদের সি। এই ছিল তোমাদের 40টা প্রশ্ন। আশা করি এই দুইটা ক্লাসের মাধ্যমে তোমরা বিউপিতে কোন প্যাটার্ন থেকে প্রশ্ন আসে, কোন ধরনের প্রশ্ন আসে, আশা করি একটু হলেও বুঝতে পেরেছো। আজকের মতো এই ক্লাসটা এখানেই সমাপ্ত হচ্ছে। আল্লাহ হাফেজ।